আশা করি ভালো আছেন। আমি সেন্ট গ্লোরিয়াস কলেজের 11তম শ্রেণীর ছাত্র। আমার নাম সামি। বাসা নরসিংদী হওয়ায় আমি ঢাকা মতিঝিলে হোস্টেলে থেকে পড়াশোনা করছি। আমি ফেব্রুয়ারি মাস হতে হোস্টেলে আছি। প্রথম কয়েকদিন ভালোই ছিল। আমার সাথে নটরডেম কলেজের একজন বড় ভাই, যিনি চট্টগ্রামে থাকত, এবং অন্য সিট খালি ছিল। এপ্রিলে রোজা শুরু হওয়ার পর সবাই বাড়ি চলে যায়। আমার রুমমেটও চলে যায়। আমি এক রাত থাকার পর খারাপ লাগায় আমিও বাড়ি চলে আসি। মে মাসে আবার যখন আসি তখন শুনতে পাই ওই রুমমেটের পরিবার ঢাকায় চলে আসায় সে আর থাকতে পারবে না। বছরের মাঝামাঝি হওয়ায় নতুন কোনো ছাত্রও আসছে না। অন্যান্য রুমে সিট থাকার পরও আমি এই রুমের মায়া তখন ত্যাগ করতে না পারায় এক প্রকার বাধ্য হয়েই সেই রুমেই থেকে যাই, যা আমার জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। জুন মাসে আমার হাফ ইয়ারলি পরীক্ষা হওয়ায় আমি রাত 2টা থেকে 3টা পর্যন্ত পড়ালেখা করতাম। একদিন আমার রুমের পাশের ওয়াশরুমে আমি রাত 2:30 দিকে পানি পড়ার শব্দ শুনতে পাই এবং শুনে আমি রুম থেকে বের হয়ে দেখি সেখানে কেউ নেই। এর পরের দিনের কথা, তার পরের দিন একই ঘটনা। তবে ওই দিন কেউ একজন গোসল করলে যেমন পানির শব্দ হয় তেমন আওয়াজ আসছিল। এর পরের দিন বাথরুমের সামনের সিসি ক্যামেরা চেক করে দেখতে পাই সেখানে কিছুই নেই। সেটাতে আমি আগে ঘুমিয়ে যাওয়ার পরও পানির আওয়াজে ঘুম ভেঙে যায়। তারপর আমি পাশের রুমের ছেলেকে ফোন দিয়ে বলি বাইরে দেখার জন্য যে কিছু সে দেখতে পায় কিনা। তবে সে চলে যাবার পরও আমি এটা শুনতে পেতে থাকি। এভাবেই চলে যাচ্ছিল ভয় আর আতঙ্কে। আমি প্রমাণ না থাকায় কাউকেই কিছুই বলতে পারছিলাম না। পুরো বিষয়টাই আমি নিজের মধ্যে রেখে দিয়েছিলাম। মে মাসের 24 তারিখ রাতে ঘটেছে আসল ঘটনা। পরীক্ষা তখন আর মাত্র 5 দিন বাকি থাকায় আমি তখন পড়ছিলাম। রাত আনুমানিক 1:42। তখনই হঠাৎ কল দিয়ে পানি পড়ার শব্দ শুরু হয়ে যায়। এমন সময় কারেন্টও চলে গেল। মোমবাতি দিয়ে আগুন ধরাতে গিয়ে খেয়াল হলো সন্ধ্যায় মোমে আগুন ধরাতে পাশের রুমমেট জুবায়েত ম্যাচ নিয়ে গিয়েছে। তখন আমি তাকে ডাকলাম, সে কোনো সাড়া দিচ্ছিল না। পরে সে সাড়াও দিল, বলল দরজা খুলে নিয়ে যা। আমিও তখন মোটামুটি একটু ভরসা পেয়ে দরজা খুলে দেখি রুমের মধ্যে কেউ নেই। হঠাৎ কে যেন আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, কিরে ম্যাচ নিবি না? একথা বলেই আমার উপর একটা বাতাস এসে পড়লে আমি যেন পাশে আমার শার্ট যেন একদম ভিজে গেল। মনে হলো একটা পানির ঝাপটা এসে আমার গায়ে পড়ল। এরপরে আমি কালো অবয়ব আমার উপরে ঝাঁপিয়ে পড়তে দেখলাম। যতটুকু এরপর আমার মনে আছে, সে আমার গলায় চেপে ধরে 0.5 ফুট ওপরে তুলে ফেলেছিল, প্রায় হাফ ফুট ওপরে। তারপর আমি অজ্ঞান হয়ে যাই ভয় আর আতঙ্কে। এরপরে সকালে আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে ছিল হোস্টেল মালিক, তারা সহ আরও অনেকে। দুপুরে তখন আমার প্রচণ্ড জ্বর আসে, এতই যে আমি খেতে পর্যন্ত পারছিলাম না। মাথা ব্যথা সহ বমি হচ্ছিল। ঢাকা মেডিকেল কলেজে আমি 8 দিনের মতো ভর্তি ছিলাম। 4 দিনও যখন জ্বর আমার ছাড়ছিল না, তখন আমাদের এলাকার এক হুজুরের পানি পড়া দেওয়ার পর আমি কিছুটা সুস্থ হই। সেই বছর আমার আর পরীক্ষা দেওয়া হয়নি। গ্রামে আসায় ওই হুজুরকে সব বলার পর তিনি তার নিজস্ব জিনকে কি যেন বললেন। তারপরে বেশ কিছুক্ষণ পর তুমি কিছু শুনলেন বললে মনে হলো। তারপরে তিনি আমাকে বললেন, তুমি যে হোস্টেলে থাকতে অথবা যে স্থানে থাকতে সে স্থানটি ভালো ছিল না। যত তাড়াতাড়ি সম্ভব সে স্থানটি ছেড়ে দাও, এটা তোমার জন্য ভালো হবে। ওখানে খুব খারাপ ধরনের একটা অপশক্তি থাকে, যা একবার তোমার ক্ষতি করতে চেয়েও পুরোপুরি সফল হতে পারেনি, কিন্তু দ্বিতীয়বার সে তোমাকে আর রেহাই দেবে না। তিনি আমাকে একটা আমল শিখিয়ে দিয়ে বললেন নিয়মিত সে আমলটাকে করার জন্য। তারপরে আমি হোস্টেল চেঞ্জ করে ফেলি এবং আলহামদুলিল্লাহ অনেক ভাই এখন আমি ভালো আছি। কিন্তু এখনও আমার মনে হয় রাতে ঘুমানোর সময় কিছু একটা আমার
গলা চেপে ধরে। জানি না এই পরিস্থিতি থেকে আমি ঠিক কবে মুক্তি পাব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমাদের থেকে এই ঘটনাটি প্রথম যে ঘটনাটা পড়ে শোনালাম সেটা আমাদের কাছে পাঠিয়েছেন সামি, এবং তিনি পড়াশোনা করছেন সেন্ট গ্রেগরিস কলেজের 11তম শ্রেণীতে, বা তিনি 11শ শ্রেণীতে পড়াশোনা করছেন, এবং তিনি মতিঝিলে একটা হোস্টেলে তার সাথে ঘটেছে একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সামি, আপনার ঘটনাটি শেয়ার করার জন্য। ঠিক সামির মতো আপনাদেরও যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকে সেটা কিন্তু আপনি লিখে জানাতে পারবেন। একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে ঠিক এই মুহূর্তে যারা যুক্ত হয়ে আছেন তারা বেশ অনেকেই হয়তো বা বেশ অনেক সময় শুনেছেন যে হোস্টেলের যারা মূলত হোস্টেলে থাকে কিংবা পড়াশোনার জন্য হোক কিংবা কোনো চাকরির জন্য হোক হোস্টেলে বাসা ভাড়া নেন, তাদের সাথে বেশ অনেক ঘটনাই ঘটে। তো এরকম যে ঘটনাগুলো আপনাদের সাথে ঘটেছে কিংবা আপনারা শুনেছেন, সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু চাইলে আপনারা ইমেইলের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারবেন। তো সিম্পলি যেটা করতে হবে, booth964@gmail.com এই ঠিকানায় আপনার যে কথা সেগুলো ইমেইল করে পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনি ইমেইল করে আপনার ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারবেন। আমি আবারও বলছি, আপনারা লিখে ফেলতে পারেন booth964@gmail.com, which is BHOOT964@gmail.com। এছাড়াও RJ অনিকের যে ফেসবুক পেজ, সেখানেও কিন্তু আপনারা চাইলে ঘটনা পাঠাতে পারছেন। তার জন্য সিম্পলি ফেসবুকের সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে RJ স্পেস ANIK। আমি আবারও বলছি RJ স্পেস ANIK। সেখানে 20,000 ফলোয়ারের একটা আপনি পেজ পেয়ে যাবেন। সেখানেও কিন্তু আপনি চাইলে ফলো করে রাখতে পারেন এবং পাশাপাশি সেখানেও আপনার ঘটনা লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সো এই মুহূর্তে আর কথা বাড়াবো না, চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। বেশ অনেকগুলো ঘটনা আছে, আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং কেমন লাগছে ঘটনা সেটাও নিশ্চয়ই জানাবেন। চলে যাচ্ছি আমাদের কাছে থাকা পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ভাই, আমি রিমন বলছি ঢাকা থেকে। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের সাথে ঘটা। বলে রাখা ভালো, আমি বলছি যখন আপনাকে আমি ঘটনাটি পড়ে শোনাচ্ছি কিংবা যখন আমি আপনাদেরকে ঘটনাটি লিখছি, তখন বেশ কয়েকটা বিষয় আমি এড়িয়ে গিয়েছি। তার একটা বড় কারণ হচ্ছে আমি চাই না যে জায়গার ঘটনা, সেই জায়গার বিষয়ে কোনো ভুল বিষয় তৈরি হোক। কারণ যেখানে ঘটনাটা ঘটে সেই জায়গায় আমাদেরও বেশ একটা স্থায়ী নিবাস আছে। যাই হোক অনেক ভাই, আমি পুরোপুরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে। সালটা 2021 সালের শেষের দিকে হবে হয়তো। আমি হয়তো এ কারণে বলছি, কারণ এই সময়টাকে আমি আসলে ভুলেই যেতে চাই। আমি হয়তো আপনাকে মনে করে পুরো ঘটনাটা বলতে পারতাম, কিন্তু আমি যতটুকু মনে আছে ঠিক ততটুকুই শেয়ার করছি। আগেও বলেছি, বেশ অনেক কিছুই আমি জেনে বুঝে তারপরে এড়িয়ে যেতে চাই। অনেক ভাই, আমাদের বাসা ছিল বেইলি রোডের ঠিক মাঝামাঝি একটা জায়গায়, যেখানে একটা ছোটোখাটো আবাসন প্রকল্পের মতো তৈরি করা হয়েছে এবং দুটো বিল্ডিং জুড়ে অনেকগুলো ফ্ল্যাটের একটা ফ্ল্যাট কিন্তু আমাদেরও কেনা ছিল। ঘটনাটা ঘটে মূলত সেই ফ্ল্যাটকে কেন্দ্র করেই। বলছিলাম ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে। তখন আমি ক্লাস 9-এ পড়তাম। আমি পড়াশোনা করতাম সিদ্ধেশ্বরীতে এবং সেই সূত্রেই আমার বাবা এবং মা এখানে আমাদের ভাই বোনদেরকে নিয়ে শিফট হয়ে যায়। ঘটনা মূলত আমাদের ফ্ল্যাটকে নিয়ে না হলেও তার আশেপাশকে কেন্দ্র করে।
যেদিন প্রথম আমার সাথে ঘটনা ঘটে সেদিনকার কথা বলি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে বাইরে। আমি স্কুল থেকে ভিজে নিয়ে একাকার অবস্থায় এসেছি। এত কাছে বাসা হওয়ার কারণে গাড়ি নিয়ে সবসময় বের হওয়ার প্রয়োজন পড়ে না, তাই আমি সেখান থেকে হেঁটেই যাতায়াত করতাম। হুট করে বৃষ্টি নামার কারণে আসলে ভিজে গিয়েছিলাম। আরও যদি বলি, ইচ্ছে করেই কিছুটা ভিজেছিলাম। পুরো একটা আধুনিক ফ্ল্যাট হওয়ার কারণে পুরো আধুনিক ব্যবস্থাপনাও কিন্তু সেখানে ছিল। তাই আমি ঢুকে যখন লিফটের জন্য দাঁড়িয়ে আছি, তখন দেখলাম আমার যে দক্ষিণ পাশের লিফট সেটা আরও আগে আসছে। তার মানে হচ্ছে ঠিক একটা লিফট উঠছে এবং একটা লিফট নামছে। এটা দেখে আমি লিফট থেকে সরে আরেকটা লিফটের জন্য দাঁড়ালাম। এরপরে লিফটের দরজাটা খুলতে দেখলাম লিফটের মধ্যে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে। বয়স কত হবে? আনুমানিক 40 কিংবা 45 বছর। সমস্যা সেটা নয় অনেক ভাই। সমস্যা হচ্ছে লিফট যেহেতু উপর থেকে নিচে এসেছে, তাই সেই মহিলাটির বের হয়ে যাওয়ার কথা, কিন্তু সে বের না হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। আমি তখন ভাবলাম বোধহয় লিফট আন্ডারগ্রাউন্ডে যাবে, তাই আমিও আর লিফটে উঠছিলাম না। পরে সেই ভদ্র মহিলাটি অনেকটা রাগান্বিত কণ্ঠে আমাকে বলল লিফটে তাড়াতাড়ি ওঠার জন্য। আমি তখন কিছু না চিন্তা করে ভিজে নিয়ে একাকার অবস্থায় লিফটের মধ্যে উঠে পড়লাম। একটু কারণটা বলে নিই, যেহেতু আমি ভিজেছিলাম, আমি মনে করেছিলাম বোধহয় লিফট ভিজে যাবে দেখেই তিনি রাগ করেছেন। এই ফ্ল্যাটগুলোতে যত মানুষ আছেন সবাই প্রায় নিজেরাই থাকেন। ভাড়া মানুষের সংখ্যা বা ভাড়া দেওয়া ফ্ল্যাটের সংখ্যা খুবই কম, তাই প্রত্যেকটা বিষয়ের যত্নশীল হওয়া বা যত্ন করা এই পুরো ফ্ল্যাটের প্রত্যেকেই আসলে মোটামুটি মেনটেন করে। তেমনই একটা কিছু ভেবেছিলাম। যখন লিফটে উঠলাম আমি তখন আমাদের ফ্লোরের বাটন ক্লিক করার পরে দাঁড়িয়েছিলাম। দেখলাম সেই ভদ্রমহিলা কোনো বাটন ক্লিক করলেন না। তিনি আমার সাথে মনে হলো যে ঠিক আমার ফ্লোরে যাবেন। আমি আর 7-5 চিন্তা না করে আমি আমার চুল থেকে কিছুটা পানি ঝরানোর চেষ্টা করছিলাম। সেই মুহূর্তে সেই ভদ্রমহিলা আমার নাম ধরে জিজ্ঞেস করলো, বৃষ্টিতে ভেজার কি খুব প্রয়োজন ছিল? আমি কিছুটা অবাক হলাম। অনেক ভাই, আমি আবারও বলে রাখি, ঢাকা শহরের কর্পোরেট ফ্ল্যাটগুলোতে একজন আরেকজনকে খুব একটা বেশি ভালো চেনে না, কিন্তু তিনি খুব অনায়াসে আমার নাম বলতে পারল। আমার কাছে মনে হলো হয়তোবা হতে পারে আমার বাবা মার সঙ্গে তার পরিচয় আছে, তিনি হয়তোবা আমি না চিনলেও আমাকে চেনে। ততদিনে আমরা ফ্ল্যাটে উঠেছি প্রায় 2 মাসের মতো হয়ে গেছে। যথারীতি আমি আমাদের ফ্লোরে নামলাম। নেমে আমি আমার ফ্ল্যাটের সামনেও গিয়ে দাঁড়ালাম, কিন্তু দেখলাম লিফট থেকে সেই ভদ্রমহিলা আর বের হলেন না। আমার কাছে আরও অবাক করার বিষয় হলো, যখন লিফটের দরজাটা লেগে গেল তখন লিফটার শটাং সেখানেই দাঁড়িয়ে রইল। তার মানে সেই ভদ্রমহিলা কোনো ফ্লোরে যাচ্ছেন না, তিনি লিফটের মধ্যেই আছেন। কি যেন একটা মনে হতে আমি পেছনে আসলাম। ফিরে এসে লিফটের বাটন ক্লিক করতেই দরজা খুলে গেল। অবাক হয়ে দেখলাম অনেক ভাই, ভেতরে কেউ নেই। ঘটনা এখানেই শেষ হলে পারত। কিছুটা হ্যালুসিনেশন, কিছুটা বোকা হয়ে তাকিয়েছিলাম কিছুক্ষণ, এরপর এক দৌড় দিয়ে বাড়িতে ঢুকে যাই। পরবর্তীতে ভেজা কাপড় বদলানো, নিজের শাওয়ার নেওয়া এবং অন্যান্য কাজ করতে গিয়ে এই কথা মাকে বলতে একদমই ভুলে যাই। তার পরের দিনের কথা, সকালবেলা রেডি হয়ে বের হয়েছি স্কুলে যাব দেখে। লিফটের কাছে দাঁড়িয়েছি, হুট করেই সে ঘটনাটা আমার আবারও মনে পড়ে গেল। এবার আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ সেদিনকার কথা আমি কাউকে আর বলা হয়ে ওঠেনি। লিফট এসে থামলো, আমি লিফটে উঠলাম। লিফট সরাসরি গ্রাউন্ড ফ্লোরে চলে গেল এবং সেখান থেকে আমি স্কুলেও চলে আসলাম। কিছুটা স্কুলে গিয়ে ভুলেই গিয়েছিলাম। বিপত্তি বাজে যখন আমি আবারও বাসায় ফিরি, তখন ঠিক একইভাবে আমি যখন নিচে এসে লিফট কল করলাম, দরজা খুলতে দেখি সেই ভদ্রমহিলা ভেতরে দাঁড়ানো। ততক্ষণে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি মোটামুটি শিওর যে আমি কোনোভাবেই লিফটে উঠব না, তাতে যা কিছুই হোক না কেন। কিন্তু খুব অবচেতনভাবেই মনে হলো আমার নিজের পা দুটো একা একা নিজে নিজেই হেঁটে লিফটেও চলে গেল। মনে হচ্ছিল আমার নিজের উপরে নিজের কোনো শক্তি নেই। লিফটের মধ্যে উঠে দেখলাম ফ্লোর ঠিক আমাদের ফ্লোরে এই লিফটে কল করা। বিশ্বাস করুন অনেক ভাই, আমি লিফটে উঠে কোনো ফ্লোর কল করিনি। লিফটের দরজা লাগতেই তিনি আবারও আমাকে জিজ্ঞেস করল আমার নাম ধরে। এবার জিজ্ঞেস করলো আমি কেমন আছি।
আমি প্রচণ্ড ভয়ে আতঙ্কে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ঘামছিলাম, এত ঘামছিলাম যে দেখেই মনে হচ্ছিল যে আমি প্রচণ্ড নার্ভাস, মনে হচ্ছে আমার লো প্রেশার হয়েছে, আমি যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাব। ঠিক আমাদের ফ্লোরে এসে দরজা খুলল, এক দৌড়ে আমি লিফট থেকে বের হলাম, আমার ফ্লোরের সামনে গেলাম, এরপর আমি সেন্সলেস হয়ে গেলাম। অনেক ভাই আপনাদের অনেকেই ভাবতে পারে কিংবা ভাববেন যে এতটুকুতে ভয় পাওয়ার কি আছে। আমি আবারও বলছি, যার সাথে হয় শুধুমাত্র সেই বলতে পারে কি হয়েছে। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি আমার খাটে এবং আমার পাশে আমার বাবা, আমার মা, একজন ডক্টর এবং আমার খালামণি তিনিও চলে এসেছেন। মূলত খালামণি আমাদের সাথে থাকতেন না, তিনি আমার সেন্সলেসের কথা শুনে চলে এসেছিলেন। ঘরের ছোট মেয়ে হওয়ার কারণে আমার বেশ দাপট ছিল এবং আদরও ছিল। সবাই ভাবছিলেন ঠিকভাবে খাওয়া দাওয়া না করার কারণেই এমন কিছু হয়েছে, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে আমার খালামণি বারবার আমাকে বলছিলেন, তুমি এখন শান্ত হও, পরে আমাকে বলো কি হয়েছে। বেশ রাতের সময় খালামণি আমার রুমে আসেন এবং তিনি আমার কাছে সব কিছু জানতে চান। আমি কিছুক্ষণ ইতস্ত করে সব ঘটনা খালামণিকে খুলে বলি। খালামণি খুব গম্ভীরভাবে পুরো কথা শোনেন এবং মনে হচ্ছিল খালামণি সব কথা বিশ্বাস করেছেন। আমি কিছুটা আস্থা ফিরে পাই। খালামণি বলেন, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো, তুমি টেনশন করো না। এর পরের কয়েকদিন সব ঠিকঠাক ছিল। কেন ঠিকঠাক ছিল সেটাও বলি অনেক ভাই। আমার মা আমাকে স্কুলে দিয়ে আসতেন এবং তিনি গিয়ে নিয়ে আসতেন। কতদিন হবে? 1 সপ্তাহ। বিপত্তিবাদের পরে যখন আমি প্রায় ভুলে যেতে বসেছিলাম যে কি হয়েছে আমার সাথে, ঠিক সেই মুহূর্তে একদিন সকালবেলা রেডি হয়ে আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি। আমি লিফট কল করলাম, লিফট আসলো। লিফট যখন নিচের দিকে যাচ্ছে, হঠাৎ করে 5th ফ্লোরে লিফটটা খুলে গেল। অনেক ভাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলবো। আমি দেখলাম সেই ভদ্র মহিলা ঠিক আমার চোখের সামনে দাঁড়ানো। এবার সে প্রচন্ড রাগী ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার এরপরে আর কিছু মনে নেই। আবারও যখন আমার জ্ঞান ফেরে তখন আমি আমার বিছানায় শোয়া, আমার চারপাশে আমার পরিবারের সবাই, এবং এবার আমি একজন হুজুরকে দেখতে পাই। মনে হয় যে তিনি আমাকে ঝাড়ফুঁক করেছেন কিংবা আমার চারপাশে কোনো কিছু পানি টানি ছেটানো হয়েছে। সব কিছু কেমন যেন আমার কাছে উদ্ভট লাগছিল, অবাক করা লাগছিল। আমি প্রচণ্ড ভয়ে কান্নাকাটি করা শুরু করি। আমার মা আমাকে ঠান্ডা করার চেষ্টা করেন, আমার খালামণি আমার কাছে বসে পড়েন এবং তিনি বলেন যে আমরা সব খোঁজখবর নিয়েছি, আমরা খুব তাড়াতাড়ি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি, তুমি টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপরে অনেক ভাই ঠিক 1 মাসের মধ্যে আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিই এবং ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিই। পরবর্তীতে এই পুরো ঘটনা আমি আমার খালামণির থেকে শুনি। যেটা শুনেছিলাম সেটা ছিল ঠিক 5th ফ্লোরে তার 2 মাস আগে একজন মহিলা মারা যান এবং তার মারা যাওয়াটা ছিল অস্বাভাবিক মৃত্যু। অস্বাভাবিক মৃত্যু বলতে তিনি একাই থাকতেন, তার পরিবারের সবাই দেশের বাইরে থাকতো। তার স্বামী মারা গিয়েছিল 2 বছর আগে। তাকে বারবার করে দেশের বাইরে তার সন্তানরা নিয়ে যেতে চাইলেও তিনি কোনোভাবে দেশ ছাড়তে রাজি হননি। 3 দিন পরে তার লাশ পাওয়া যায়। আমি আবার বলছি, মারা যাওয়ার 3 দিন পরে তার রুম থেকে লাশ পাওয়া যায়। মূলত তিনি মারা যাওয়ার পরে কেউ জানতেই পারেনি তিনি মারা গিয়েছিলেন। এরপর থেকে সেই ফ্ল্যাট খালি এবং সেই ফ্ল্যাটে আর কেউ থাকে না। মূলত ভাড়া দিতে পারলেও তারা তাদের মায়ের স্মৃতি রেখে দেবে বলেই সেই ফ্ল্যাটটি আর ভাড়া দেয়নি। অনেক ভাই এখন প্রশ্ন জাগতে পারে, আমার সঙ্গে যার দেখা হয়েছিল সেই কি সেই মহিলা ছিল? আপনি ভাবতে পারেন আমি ভুল দেখেছি, আমি হ্যালুসিনেট করেছি, কিন্তু না, সেই ফ্ল্যাটে থাকা আরও 3-4 জন ঠিক সেই মহিলাটাকে দেখেছেন এবং তারা আগে থেকে যেহেতু তাকে চিনত তাই তারা প্রচণ্ড ভয় পেয়ে গেছেন এবং পুরো বিল্ডিংয়ে একবার হুজুর এনে বন্ধ করা পর্যন্ত হয়েছিল। যাই হোক, আধুনিক যুগে এগুলো কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, তবে যে ঘটনাটা শেয়ার করলাম সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা অলৌকিক সত্য ঘটনা। ঠিকানা বললাম না, কারণ ঠিক অনেকেই সেই এলাকার আশেপাশে থাকেন এবং হয়তোবা এই মুহূর্তে আপনাকে যারা শুনছে তাদের কেউ একজন সেই ফ্ল্যাটেও বা সেই বিল্ডিংয়ের ফ্ল্যাটেও থাকতে পারে। পরবর্তীতে এই বিল্ডিংয়ের যারা কমিটি মেম্বার তারা সবাই মিলে এই ঘটনা যাতে বাইরে না বের হয় তার জন্য আমার বাবাকে এবং আমার মাকে অনুরোধ করতে থাকেন এবং পরবর্তীতে সেই অনুরোধের প্রেক্ষিতে আমার বাবা মাও সেই বিষয়ে আর কোনো কথা বলেননি। এখন পর্যন্ত আমাদের বাড়িতে সেই বিষয় নিয়ে কখনো কথা হয় না, তবে আমার মা কখনো কখনো আমাদের পারিবারিক কোনো সভায় যদি কথা ওঠে তখন এই ঘটনাটা সবাইকে বলেন। অনেক ভাই, এখন আমি সুস্থ আছি, এখন আমি ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। আশা করি আমার এই ঘটনাটি পড়ে শোনাবেন এবং
পড়ে শোনালে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। অনেক ভাই, রিপন বলছি ঢাকা থেকে, আমার জন্য দোয়া করবেন। ভূত নাইট দীর্ঘজীবী হোক, আর যে অনেক ভাই দীর্ঘজীবী হোক। শুভরাত্রি। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন রিপন, এবং তিনি শুনছেন ঢাকা থেকে। মূলত তিনি ঢাকা বেইলি রোডে থাকতেন এবং সেখানকার ঘটনাই তিনি আমাদেরকে জানিয়েছেন। বেশ কিছু তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন, যেটা আমাদেরকে শেয়ার করতে বারণ করার কারণে আমরা আসলে শেয়ার করতে পারছি না। আর একটা বড় বিষয় হচ্ছে, ঠিক এই মুহূর্তে যারা আমাদেরকে টিউন করে আছেন তাদেরকে একটু নিশ্চিত করতে চাই, আমরা কোনো ঘটনার সত্য কিংবা মিথ্যে যাচাই করি না। আমরা যেটা করি, যে ঘটনাগুলো আপনারা পাঠাচ্ছেন অলৌকিক সত্য ঘটনা, সেই সমস্ত ঘটনাগুলোই আসলে আপনাদের কাছে পড়ে শোনাই। এবং সত্য মিথ্যা যাচাই করা যেমন আমাদের দায়িত্ব নয়, তেমনি বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। সো আপনারা কোন ঘটনাটা বিশ্বাস করবেন এবং কোন ঘটনাটি বিশ্বাস করবেন না, সেই বিষয়ে আসলে আমাদের তেমন কিছু একটা বলার থাকে না। ধন্যবাদ যারা যুক্ত হয়ে আছেন এবং জানাচ্ছেন আপনারা যুক্ত হয়ে আছেন আমাদের সাথে। অলরেডি যারা শেয়ার করে দিয়েছেন আমাদের আজকের ভূত নাইটের আয়োজন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই সবার প্রথমে। কারণ তারা নিজেরা যেমন শুনছেন, পাশাপাশি আপনার যে বন্ধুরা তাদেরকেও জানিয়ে দিচ্ছেন যে গাইস আর লিসেনিং 96.4 স্পাইস এফএম। যারা লাইক কমেন্ট করে পাশে আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। একটু বলে রাখতে চাই, আপনারা চাইলে কিন্তু আর যে অনেকের ফেসবুক যে ভেরিফাইড পেজ, সেখানেও কিন্তু চলে যেতে পারেন। সিম্পলি যেটা করতে হবে, আর যে অনেক লিখে সার্চ করতে হবে, উইচ ইজ অ্যাজ আপনাকে সিম্পলি ফেসবুকের সার্চ বাটনে যেতে হবে, সেখানে গিয়ে লিখতে হবে আর জে স্পেস ANIK। আমি আবারও বলছি, আর জে স্পেস ANIK, where you can get a page যেখানে 20,000 ফলোয়ার আছে, 20,000 ফলোয়ার আছে। আপনি চাইলে সেই পেজে ফলো করে অবশ্যই আপনার যেই কথা সেটা আমাকে মেসেজ করে জানাতে পারেন। আর সারা সপ্তাহ জুড়ে সেখানে তো আমি থাকছি। এছাড়াও কিন্তু আমাদের যে ভূত নাইটের ইমেল, সেখানেও আপনার ঘটনা রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারছেন। ঠিক রিপন যেভাবে করে আমাদের কাছে ঘটনা পাঠিয়েছেন, ঠিক সেভাবেই সেটা করার জন্য আপনাকে আমাদের ভূত নাইটের ইমেলটিকে নোট করে ফেলতে হবে। BHWT964@gmail.com। আমি আবার বলছি, BHWT964@gmail.com। এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে আপনার যে ঘটনা, সেটি ইমেল করে কিংবা রেকর্ড করে আপনি আমাদের কাছে পাঠাতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে আছেন অনেকেই। আমি কিছু টেক্সট পড়ে ফেলতে চাই। দেখতে পাচ্ছি রিয়াদ যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে, তিনি যাত্রাবাড়ি থেকে শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি রেজওয়াল করিম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আছি উত্তরা থেকে শুনছি। শিকদার আছেন আমাদের সাথে, রাজশাহী পুঠিয়া থেকে শুনছেন আমাদেরকে। প্রতুষী আছেন আমাদের সাথে। এছাড়াও দেখতে পাচ্ছি কায়েস চৌধুরী আছেন আমাদের সঙ্গে, আবুল কালাম আজাদ আছেন যুক্ত হয়ে, রাব্বি আছেন যুক্ত হয়ে। এছাড়াও নরসিংদী থেকে শুনছেন দেখতে পাচ্ছি, রাতুল সিনহা আছেন, এবং নাসিম শেখ আছেন আমাদের সঙ্গে। মালয়েশিয়া থেকে শুনছেন আমাদেরকে একজন, সেটা তিনি জানিয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন অপু, আলভিন আকাশ, অপূর্ব রয়, নাসিম শেখ, রিয়াদ হাসান। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন ইমরান রাকিব, আল হাসান যুক্ত হয়ে আছেন, দিন ইসলাম যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, বগুড়া থেকে যুক্ত হয়েছেন তন্ময় হাসান তান, ছায়া যুক্ত হয়ে আছেন ঢাকা থেকে, তাওহিদ তামিম যুক্ত হয়ে গেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি চাঁদপুর থেকে আছেন আমাদের সাথে শর্মিষ্ঠা দে। দেখতে পাচ্ছি আমাদের সাথে মোহাম্মদ হোসেন রাজু যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছি মহাখালী থেকে শুনছি রিশাদ। দেখতে পাচ্ছি লাভ উইথ দ্য শো আছেন আমাদের সঙ্গে। কলকাতা থেকে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন একজন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়ে আছেন। এবং অনুরোধ করব সবাইকে এই মুহূর্তে যে পরিবেশ সেটাকে অবশ্যই তৈরি করবেন। ভূত নাইট শোনার সব থেকে বড় যেই আপনার আয়োজন, সেটা হচ্ছে রুমের লাইটটাকে আপনাকে বন্ধ করতে হবে। পাশাপাশি হচ্ছে যদি চেষ্টা করবেন একা ভূত নাইট শোনার জন্য, এবং কোলাহলপূর্ণ জায়গায় ভূত নাইট শুনলে
আপনি আসলে সেই ভয়ের সঙ্গে নিজে কানেক্ট করতে পারবেন না। ভয় এমন একটা বিষয় যেটা আপনার মনকে গ্রাস করতে পারে। তাই সেই ভয়টাকে প্রশ্রয় দিতে হলে আপনাকে তেমন একটা আয়োজন করতে হবে। নিশ্চয়ই আপনি সেই আয়োজনটা করবেন। এই মুহূর্তে কীভাবে ভূত নাইট শুনছেন এবং কোথা থেকে শুনছেন, ঠিক কেমন আয়োজন করেছেন ভূত নাইট শোনার জন্য, কতজন মিলে শুনছেন, সব কিছুই কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন। সায়ন আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি আমার পেজকে মেনশন করে লিখেছেন নাইস মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে পাচ্ছি সৌদি থেকে বলছি, আমার নিজের একটা ঘটনা আছে, কীভাবে বলবো, অবশ্যই আপনি ইমেল করতে পারেন booth964@gmail.com এই ঠিকানায়, কিংবা RJ অনিক RJ_ANIK এই ঠিকানায় গিয়েও কিন্তু আপনি সিম্পলি ফলো করে সেখানে মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন আপনার ঘটনা। কথা না পেরিয়ে চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। অনেকগুলো ঘটনা আমাদের কাছে আছে, সো এর পরের যে ঘটনা আমাদের কাছে আছে সেটা নিশ্চয়ই জানাবেন কেমন লাগছে। চলে যাচ্ছি আমাদের ভূত নাইটের পরবর্তী ঘটনায়। ভূত নাইট। আসসালামু আলাইকুম অনিক ভাই, আমি আরিফ পুরান ঢাকা থেকে শুনছি আপনাকে। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি পুরান ঢাকার একটা ঘটনা, তবে ঘটনাটি আমার সঙ্গে ঘটা নয়, ঘটনাটি ঘটেছে আমার এক বন্ধুর সঙ্গে, এবং এই ঘটনার পর তার জীবনে একটা বড় পরিবর্তন আসে, বলতে পারেন একটা মারাত্মক পরিবর্তনের মধ্য দিয়ে তিনি এখনও যাচ্ছেন। ঘটনার শুরুতেই জানিয়ে রাখতে চাই, আমি ঢাকা কলেজে পড়াশোনা করছি এবং আমি 4র্থ বর্ষে পড়াশোনা করছি, এবং ঘটনাটি ঘটে আজ থেকে 3 বছর আগে, যখন আমরা প্রথম বর্ষে ঢাকা কলেজে ভর্তি হই সেই সময়টাতে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। অনেক ভাই, আমার বন্ধুর নাম তুষার। আমরা ঢাকা কলেজে একই ডিপার্টমেন্টে ভর্তি হই, মূলত তারপরেই তার সঙ্গে আমার পরিচয়ের প্রথম থেকেই আমার তার সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। মূলত আমরা দুজন একই সঙ্গে একই জায়গায় বাসা ভাড়া নেওয়ার কথাও চিন্তা করছিলাম, যেহেতু আমি তখন এসে ঢাকাতে একটা টিউশনি খুঁজছিলাম এবং সে অলরেডি একটা টিউশনি পেয়ে গেছে। তাই বলতে পারেন তার থেকে টিউশনি খোঁজার জন্য হলেও আমি একটা ভাব করছিলাম। মূলত তার টিউশনি করানোর জায়গা ছিল হচ্ছে আজিমপুর। নিশ্চয়ই আপনারা আজিমপুর কবরস্থান এবং তার আশেপাশের জায়গাটা চেনেন, তাই সেই আশেপাশেই আমরা বাসা খুঁজছিলাম। মূলত ঢাকা কলেজে পড়ার কারণেই প্রথম দিকেই আমরা সেই আশেপাশেই বাসা খুঁজতে চেষ্টা করি, তবে প্রথম দিকে প্রচণ্ড পরিমাণে বাসা খুঁজেও আমরা কোনো বাসা তেমন ম্যানেজ করতে পারছিলাম না। পরবর্তীতে ঠিক আজিমপুর কবরস্থানের পূর্ব পাশের গলি দিয়ে একটু সামনে এগিয়ে গেলে যেই ছোট চৌরাস্তা, তার মাঝখান বরাবর একটা পুরাতন বাড়ি আমরা পাই। যদিও মেইন রোড থেকে বেশ অনেকটা পথ হেঁটে তারপরে সে বাড়িতে যেতে হতো বিধায় সেখানে আমরা কম খরচেই বাসা ভাড়াটা পেয়ে যাই। তুষারের ঠিক টিউশনি ছিল হচ্ছে আমাদের বাসা থেকে 6 থেকে 7 মিনিটের দূরত্ব। পায়ে হাঁটা দূরত্বে টিউশনি করতে পেরে তখন তুষারও বেশ খুশি ছিল। বলতে পারেন অনেক ভাই তখন সবকিছু ঠিকঠাকই চলছিল। আমি একটু বাসার বিবরণটা আপনাকে দিতে চাই।
4 তলা একটা বাসা, পাকিস্তান আমলের বাসা। ঠিক বাসার সামনে একটা বড় করিডোর, প্রত্যেকটা তলায় প্রত্যেকটা তালাতেই এক একটা করে বড় করিডোর। টোটাল 4 তলায় 4টা বড় করিডোর, এবং ঠিক ম্যাচ সিস্টেম বাসার মতো হলেও সবগুলো রুমে সবাই থাকতো না। আমাদের ফ্লোরে মানে 3 তলাতে আমরা থাকতাম মাত্র 3 জন, আমি, আমার বন্ধু এবং আরেকজন ভদ্রলোক। তিনি বোধহয় চাকরি করতেন, কিংবা তার সঙ্গে আমাদের কোনো কথা না হওয়ার কারণে আমরা সেটা জানতেও পারিনি। বাড়িটা বেশ পুরনো, পাশাপাশি যেখান দিয়ে বাসাতে যেতে হয় সেই গলিটাও বেশ ভেতরে, কিছুটা ভেতরে বলছিলাম, একেবারে 2 রাস্তা দিয়ে বড় বড় দেয়াল তুলে দেওয়া, এবং ছোট সেই গলি দিয়ে একটা রিক্সাও ঢুকতে পারবে না বলে সেখানে কোলাহল কিছুটা কম। পুরান ঢাকার কোলাহল সম্পর্কে আপনারা সবাই কিন্তু জানেন। ঘটনার দিনের ফিরে আসি। তখন আমার বন্ধু তুষার একটা টিউশনি পায়, এবং সেই টিউশনিটা বেশ দূরে হওয়ায় সে প্রথম করতে চায় না, কিন্তু তার পরবর্তীতে অর্থনৈতিক কিছু দোলাচলের কারণে সে রাজিও হয়ে যায়। মূলত টিউশনিটা ছিল মিরপুর 2 নম্বরে। মিরপুর 2 থেকে আজিমপুর বেশ অনেকটা দূরে, তাই সে সপ্তাহে 3 দিন পড়ানোর সিদ্ধান্ত নেয়। যেহেতু ক্লাস 5 এবং ক্লাস 6-এর 2 জন ছাত্র এবং ছাত্রী ছিল, তাই তার পড়াতে আলাদা করে তেমন কোনো এফোর্ট দিতে হতো না। ঘটনা মূলত সেখান থেকেই ঘটে। যে 2 দিন সে পড়াতে যেত, সেই 2 দিন তাকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যেত। এখন যেমন রাস্তাঘাট বেশ খালি এবং মেট্রো রেল হয়ে যাওয়ার কারণে খুব সহজেই জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাচ্ছে, সেই সময় কিন্তু এমন পরিস্থিতি অনেক ভাই ছিল না। মূলত মেট্রো রেলের কাজ করার কারণেই বেশিরভাগ সময় সেই রাস্তাতে জ্যাম থাকতো, এবং পড়া শেষ করে 10টার সময় রওনা দিলেও আমার বন্ধুর ফিরতে ফিরতে প্রায় 11টা থেকে 11:30 বেজে যেত। ঘটনার দিনের কথা বলি। কোনো ডিসেম্বর মাসের একদিন সন্ধ্যাবেলার কথা। আমার বন্ধুর তখন গায়ে প্রচণ্ড জ্বর। আমি ওকে বারবার করে বারণ করি যাতে সেদিন সে পড়াতে না যায়, কিন্তু সে আমার কোনো কথা না শুনে সে বলে যে আমার মনে হয় ঘরে বসে থাকলেই আমি বেশি অসুস্থ হব, তার থেকে বরং আমি পড়িয়ে আসি, আমার কাছে ভালো লাগবে, অন্তত পক্ষে আমি দরকার হলে তাড়াতাড়ি ফিরে আসব। সে পড়াতে গিয়ে বিপত্তি বাজায়। ঠিক রাত 10টা 10:30টার দিকে আমার নাম্বারে একটা ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে জানতে পারি আমার বন্ধু সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। মূলত স্টুডেন্টের বাসায় সে সেন্সলেস হয়ে যাওয়ার কারণে সে মোটামুটি সেফ ছিল, এবং সেখান থেকে জানানো হয় যে সে আজকে রাতে ফিরবে না, এবং তার আসতে আগামীকালকে বেশ দেরি হবে, আর না হলে তারা আমাকে ফোন দিবে যাতে আমি গিয়ে তাকে নিয়ে আসতে পারি। ঘটনা অনেক ভাই এখানেই শেষ হলে পারত। আমি পড়াশোনা করছিলাম, তখন রাত আনুমানিক কয়টা হবে, 2টা কি 2:30। হুট করে আমার দরজায় খট খট শব্দ পেলাম। আমি উঠে গিয়ে দরজা খুলতে দেখলাম আমার ঠিক দরজার বাইরে তুষার দাঁড়িয়ে। আমি খুব অবাক হলাম যে এত রাতে তুষার কোত্থেকে আসলো। তারপরও যেহেতু সে অসুস্থ, আমি তাকে ধরে তার বিছানায় তাকে বসালাম। সে আমার কাছে একটা পানি খেতে চাইল, আমি তাকে পানি দিলাম, সে পানি খেলো। এরপরে সে একটা অদ্ভুত কাজ করলো, যেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম তার পকেট থেকে সে কিছু বালি বের করছে, একটুকু না অনেকটুকু বালি বের করছে, এবং বালিটুকু সে তার ফ্লোরে ছিটাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি মনে করছিলাম সে বোধহয় বেশি অসুস্থ হওয়ার কারণে আবোল তাবোল কাজ করছে। আমি তাকে প্রথম প্রশ্ন করলাম যে সে এত রাতে কেন বের হলো, বা এত রাতে তার স্টুডেন্টের বাসা থেকে তাকে কেন বেরোতে দিল। সে আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। অনেকে একটু বলে রাখা ভালো, পুরান ঢাকাতে ওই মুহূর্তে লোডশেডিং চলার কারণে চারপাশের অনেক জায়গাতে আসলে অন্ধকার হয়েছিল। বেশ কিছুটা দূরে কিছু ল্যাম্পপোস্টের আলো জ্বলছিল, সেই আলো রুমের মধ্যে আসছিল, তাতেই আমরা যতটুকু দেখতে পাচ্ছিলাম। আমার কাছে একটা চার্জার লাইট ছিল, কিন্তু বেশ অনেকক্ষণ কারেন্ট না থাকার কারণে চার্জার লাইটটা প্রায় শেষের দিকে। কোনো মোমবাতি বা তেমন কোনো ব্যবস্থা না থাকায় আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও জ্বালিয়ে রেখেছিলাম। হঠাৎ করে দেখলাম সে তার বিছানায় বসেই হাঁটু ভাঁজ করে কান্না করতে শুরু করে দিল। এবার আমি কিছুটা ঘাবড়ে গেলাম।
আমার কাছে মনে হলো এই মুহূর্তে আমার একটা সাহায্য দরকার। আমি রুম থেকে বের হয়ে এসে বড় ভাইয়ের রুমের সামনে গেলাম এবং তাকে ডাকতে লাগলাম। বেশ অনেকক্ষণ তার দরজা ধাক্কানোর পরেও সে ঘুম থেকে উঠল না। এবার আমি আবারও রুমে ফিরে আসলাম। রুমে ফিরে এসে যা দেখলাম তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। অনেক ভাই, আমি দেখলাম সম্পূর্ণ উলঙ্গ একটা, আমি আবারও বলছি, সম্পূর্ণ উলঙ্গ একটা অবয়ব ঠিক বিছানার উপরে হাঁটু গেড়ে বসে আছে। অবয়ব বলছি এই কারণে, দূর থেকেও তাকে দেখতে তুষারের মতো লাগলেও কেন যেন আমার কাছে তাকে তুষার মনে হচ্ছিল না। এবার আমি বেশ ভয় পেয়ে যাই। আমি একটুকু ভালো করে অবজার্ভ করার পরে বুঝতে পারলাম তার মাথার দিকে ছোট ছোট দুটো শিংয়ের মতো বোঝা যাচ্ছে। আমি ততক্ষণে অনেক ভয় পেয়েছি। অনেক একটু বলে রাখা ভালো, আমাদের নিচের ফ্লোরে বেশ অনেকজন থাকতো। আমি ভাবছিলাম এক দৌড়ে নিচে চলে যাব, কিন্তু আমার কোনো শরীর কাজ করছিল না। মনে হচ্ছিল আমার পাটাকে ম্যাগনেটিং ফোর্স দিয়ে কেউ একটা ফ্লোরের সাথে আটকে রেখেছে। মানে আমি এই মুহূর্তে যা ঘটছে সেটা দেখতে বাধ্য। আমি চাইলেও কিছু করতে পারবো না। এতটুকু পর্যন্ত শেষ হলেই পারতো অনেক ভাই, কিন্তু এতটুকুতেও শেষ হয়নি। তখনও সে অবয়বটা গুঙিয়ে কান্না করছিল এবং সে বারবার করে বলছিল, আমাকে মেরে ফেললি কেন? আমি স্পষ্ট না শুনলেও আমার কাছে বারবার মনে হচ্ছিল সে অবয়বটি কান্না করতে করতে বলছে, আমাকে মেরে ফেললি কেন? ততক্ষণে বোধহয় সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। এতক্ষণ যাবৎ যে বড় ভাইকে আমি ডাকছিলাম তিনি তখন দরজা খুললেন এবং বেরিয়ে তিনি দেখলেন আমি দাঁড়িয়ে আছি আমার দরজার সামনে। আমার শুধু মনে হচ্ছে আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়েছি। এরপরে আমার আর কিছুই মনে নেই। একটা শক্ত বাতাস আমার উপর দিয়ে বয়ে গেল, আমি ফ্লোরে পড়ে গেলাম এবং আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার জ্ঞান ফিরল তার পরের দিন সকালবেলা। আমি দেখলাম আমি শুয়ে আছি আমার বিছানায় এবং আমার বন্ধু শুয়ে আছে তার বিছানায়। রুমের মধ্যে তখন আরও অনেকজন চলে এসেছে। বাড়িওয়ালা আন্টি থেকে শুরু করে এলাকার চায়ের দোকানের মামা থেকে শুরু করে এবং একজন মেডিকেলে পড়া ভাইয়া, তিনিও কিন্তু আমাদের রুমের ভেতরেই ছিলেন। আমি প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে তারা সবাই আমার রুমের মধ্যে কি করছে। মনে হচ্ছিল ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, হয়তো একটা বাজে স্বপ্ন দেখেছি। কিন্তু একটু পরেই সমস্ত কথা মনে পড়ে গেল গতকালকে রাতের। তখন আমার হাত পা আবার ঠান্ডা হয়ে গেল। আমি তাকালাম আমার বন্ধুর বিছানার দিকে, দেখলাম সে শুয়ে আছে ঠিক তার বিছানায়। বাকিটুকু ঘটনা আমি শুনেছিলাম আসলে আমার বন্ধুর থেকেই। অনেক ভাই, ঠিক আমার বন্ধু তুষার আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাকে শোনাচ্ছি। সেদিন রাত্রে ঠিক যখন 1টা কি 1:30 বাজে, সেই সময় হঠাৎ করে তুষার সম্পূর্ণ সুস্থ বোধ করছিল এবং সে বারবার বলছিল যে আমার বাড়িতে যাওয়া উচিত, কারণ তার পরের দিন আমাদের একটা সিটি পরীক্ষা ছিল। তাই সে বাড়িতে এসে ঠিকভাবে প্রস্তুতি না নিতে পারলেও একটু ঘুমিয়ে অন্তত সকালবেলা সিটি পরীক্ষাটা সে দিতে পারবে। সে যে বাসায় পড়াতো সে বাসার লোকের প্রাইভেট কার থাকার কারণে তারা রাজিও হলো, কিন্তু তারপরও বারবার সতর্ক করলো যে সে যেতে পারবে কি না। সে আমার নাম্বার কয়েকবার ফোনও দিয়েছিল, কিন্তু আমি ফোন রিসিভ না করায় শেষমেশ সে রওনা দিয়ে দেয়। রাত ঠিক 2টার দিকে তাকে ঠিক গলির সামনে নামিয়ে দেয় ড্রাইভার। এরপরে তাকে বলে যে সে বাসায় দিয়ে আসবে কিনা, কিন্তু আমার বন্ধু তাকে না বলে। অনেক ভাই, আমি আবারও বলি, ঠিক একই সময় যে সময়টাতে আমি দরজা খুলে আমার বন্ধুকে দেখেছিলাম ঠিক ওই মুহূর্তেই ঘটনাটা ঘটে। সে যখন গলির ভেতরে ঢোকে শুরু হয় সেই মুহূর্তে ঘটনা। সে শুনতে পায়, মনে হচ্ছিল পাশ থেকে কেউ একটা সূরা পড়ছে। সে ভালো করে খেয়াল করার চেষ্টা করছিল যে এত রাতে কোরআন শরীফ তেলাওয়াত করবে কে। অনেক ভাই আগেই বলেছি ঠিক আজিমপুর কবরস্থানের পাশের একটা ছোট গলি, তাই ভাবছিল বোধহয় এত রাতে কেউ একজন হয়তোবা কবরস্থানে কারো কবর জিয়ারত করছে। কিন্তু বড় বড় প্রাচীর থাকার কারণে ওপাশে কি হচ্ছে সেটা একদম দেখা যাচ্ছিল না। সে সামনের দিকে এগোতে থাকলো। হুট করে তার কাছে মনে হলো যে না, এটা কোনো আরবি ভাষা পড়া হচ্ছে না, মনে হচ্ছে উল্টো করে আরবি পড়া হচ্ছে। ঠিক একভাবে চালু করে দিলে যেভাবে পড়া হয় তার ঠিক উল্টোভাবে, এবং প্রচণ্ড অদ্ভুতভাবে পড়া হচ্ছিল। মনে হচ্ছিল কোনো বিড়াল তার তীক্ষ্ণ কণ্ঠে এমনটা করছে।
এবার সে তার হাঁটার গতি কিছুটা বাড়িয়ে দিল। হুট করে সে খেয়াল করলো তার সামনে একটা লম্ব অবয়ব হাঁটু গেড়ে বসে আছে। ঘটনাটা এখানেই শেষ হলে পারত। সে এবার বুঝতে পারছিল না সে সামনে যাবে নাকি সে আবার পেছনে চলে যাবে। সে ভেবেই যখন পেছনের দিকে তাকালো, তখন সে যেটা দেখলো তার দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না। সে দেখলো ঠিক লম্বালম্বি করে একটা কাফনের কাপড় পরানো লাশ শুয়ে রাখা গলির ঠিক শেষ মাথায়। আমি আবারও বলছি অনেক ভাই, একটা কাফনের কাপড় পরানো লম্বা মতো লাশ শুয়ে রাখা গলির ঠিক মাথায়। ঠিক কিছুক্ষণ আগে সে যেখান দিয়ে হেঁটে এসেছে সেখানে। সে এক নজরে অনেকটা ক্ষণ তাকিয়েছিল সেই লাশটার দিকে। এরপরে সে যখন সামনে ঘুরে তাকালো, তার মনে হয়েছিল কোনো একটা বাতাস তার ওপর দিয়ে বয়ে গেছে। এরপরে তার আর কিছু মনে নেই অনেক ভাই। এরপরে তার যখন জ্ঞান ফিরে, তখন সে তার ঘরের মধ্যে, এবং সে আবিষ্কার করে যে তার ঘরের মধ্যে সে ফাঁস দেওয়ার চেষ্টা করছিল। মূলত আমাদের যে ফ্যান, সিলিং ফ্যান, সে ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে তারপরে সেখানে থেকে সে ঝোলার চেষ্টা করছিল। এবং সেই মুহূর্তে সেই বড় ভাই এসে আমাকে এবং তাকে উদ্ধার করে। বড় ভাই এটা দেখে সে চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং তার চিৎকার চেঁচামেচি শুনে বাকিরা সবাই দৌড়ে আসে এবং তাকে সেই থেকে আটকে ফেলে, এবং পরবর্তীতে সেও সেন্সলেস হয়ে যায়। পরে আমাদের দুজনকেই খাটে শোয়ানো হয়, এবং পরবর্তীতে এলাকার হুজুর ডাকা হয়, এবং ঠিক সে উলঙ্গ থাকার কারণে তাকে পোশাক আশাক পরিয়ে ঠিকঠাক করা হয়। পরবর্তীতে হুজুর, ডাক্তার, কবিরাজ সবই আসে এবং আমাদেরকে দেখে চেক করে সব কিছু ঠিকঠাক বলে তারপর তারা চলে যায়, এবং আমাদের জ্ঞান ফিরে ঠিক সকালবেলা। অনেক ভাই, এরপরে আমরা ঠিক রায়েরবাগের একজন বড় হুজুরের সঙ্গে দেখা করি। তিনি বেশ কামেল একজন হুজুর। আমরা তার সঙ্গে দেখা করি এবং আমাদের দুজনের ঘটনা পুরোপুরি তাকে শেয়ার করি। পরবর্তীতে আমাদের সেই হুজুর বলেন যে আমার সে বন্ধুর উপরে কোনো একটা দুষ্ট জিন ভর করেছে এবং তার মাধ্যমে সে আমার ক্ষতি করার চেষ্টা করেছে। এবং পাশাপাশি এইটাও তিনি বলেন যে এখনও সেই দুষ্ট জিনের ছাপ আমার বন্ধুর ওপরে রয়ে গেছে, কিছু আমল করতে হবে, তখনই আসলে সেই জিনিসটা তাকে ছেড়ে দেবে। এর পরবর্তীতে আমার বন্ধু সে সমস্ত আমলগুলো ভালো করে লিখে নেয় এবং তাকে একটা মাদুলি দেওয়া হয়, যেটা সে বাম হাতে বেঁধে রাখতে বলে সব সময়ের মতো। অনেক ভাই, বলছিলাম যে আমার বন্ধুর একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে। সেই ক্ষতিটা কি সেটা বলছি। আমার বন্ধু পরবর্তীতে শর্ট টাইম মেমোরি লসের মতো সমস্যার মধ্যে পড়ে গেছে। বিশেষ করে এমন হতো যে হুট করে সে নিজের মতো করে বসে থাকতো, তাকে কেউ কোনো প্রশ্ন করলে সে কোনো উত্তর দিত না। মনে হতো সে কোনো ভাষা বোঝে না, সে কোনো ভাষা পারে না। তার ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঠিকই আবার সব স্বাভাবিক হয়ে যেত। ওই মাঝের আধা ঘন্টা এবং 1 ঘন্টা সে কিছুই বলতো না, কিছুই করতো না, চুপচাপ নিজের মতো করে হাঁটু মুড়ি দিয়ে বসে থাকতো। প্রথম আমরা মনে করতাম সে বোধহয় পজেসড, তার সাথে বোধহয় সেই মুহূর্তে কিছু একটা আসে। কিন্তু হুজুর নিশ্চিত করলেন যে তিনি পজেসড না, বরঞ্চ তার ব্রেইনে একটা ড্যামেজ হয়েছে, এবং তিনি বলেন একটা ভালো ডাক্তার দেখানোর জন্য। পরবর্তীতে ডাক্তারও সেটা নিশ্চিত করেন এবং বলেন তার ইন্টারনাল ব্রেইন হ্যামারেজ হয়েছিল এবং ছোটোখাটো হওয়ার কারণে সে সেভ হয়েছে ঠিকই, কিন্তু সেটা তার মস্তিষ্কে একটা ছাপ ফেলে গেছে। বর্তমানে আমি আমার বন্ধু তুষারের কিছু বর্ণনা দিতে চাই। সে এখন বাড়িতে আছে। 2nd ইয়ারের পরে সে আর পড়াশোনা কন্টিনিউ করেনি। মূলত তার বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী, তাই তার বাবা মায়ের পক্ষে সম্ভব ছিল না এত টাকা পয়সা খরচ করে তাকে চিকিৎসা করাবে। তাই তারা তাকে নিয়ে যান এবং পরবর্তীতে সেখানেই তার চিকিৎসা করানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অনেক ভাই এখনও তুষারের একই অবস্থা। আমি জানি না ঠিক কবে সে সুস্থ হতে পারবে, তবে এর পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যতটা বেশি অলৌকিক তার থেকে বেশি আমাদের বলা যায় মানসিক। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত সেই মানসিক যুদ্ধ লড়ে যাচ্ছে। অনেক ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পরে শোনাবেন। আমার সাথে এর পরে আর কিছু ঘটেনি। মূলত পুরো ঘটনাটাই ঘটে আমার বন্ধু তুষারের সঙ্গে। আমি দোয়া করি এবং আপনাদের থেকে দোয়া চাই যাতে খুব দ্রুত সে সুস্থ হয়ে আমাদের মাঝখানে
ফিরে আসে এবং ওই বাড়ি আমরা সেই মাসেই আমরা ছেড়ে দিই এবং পরবর্তীতে আমি এলিফ্যান্ট রোডের একটা বাড়িতে উঠি এবং এখানেই এখন পর্যন্ত আমি আছি। তবে এখন পর্যন্ত আজিমপুরে যদি কখনো টিউশনি কিংবা অন্য কাজে আমি যাই, সেই গলির চারপাশে আমি যাই না, কারণ আমার কাছে মনে হয় সেই অলৌকিক শক্তি এখনও সেখানে ঘোরাফেরা করে। সুযোগ পেলে সে হয়তোবা আমার আবার ক্ষতি করতে চাইবে। পুরান ঢাকা থেকে আমাদের সঙ্গে এই ঘটনাটি শেয়ার করেছেন আরিফ এবং তিনি জানিয়েছেন তার এবং তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা এবং তিনি চেষ্টা করেছেন পুরো ঘটনাটি আমাদের কাছে বলার জন্য। তবে এই ঘটনাটিকে আসলে অনেকভাবেই ব্যাখ্যা করা যায়, আবার যদি আপনি ওভাবে চিন্তা করেন তাহলে আসলে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। একজন অসুস্থ মানুষ তিনি যখন বাড়ি ফিরছেন তখন তিনি হ্যালুসিনেট করতেই পারেন এবং সেটা ঘিরে আসলে খুব বাজে পরিস্থিতি তৈরি হতেও পারে এবং এত রাতের বেলা এমন একটা পরিস্থিতি যখন তার রুমমেট দেখে সেটা নিয়েও সে আসলে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। সো যাই হোক, আমরা কখনো কোনো লজিক্যাল এক্সপ্লেনেশনের জায়গাতে যাই না। আপনারা যে ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান ঠিক সেই সমস্ত ঘটনাগুলোই আমরা আপনাদেরকে পড়ে শোনাই। আরও একটু স্পেসিফিক করে যদি বলি, আমরা বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে কখনোই আপনাদেরকে কিছু বলি না, কারণ বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি একটু দেখে ফেলতে চাই আমার সাথে এই মুহূর্তে কারা যুক্ত হয়ে আছেন। দেখতে পাচ্ছি সায়ন যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে, ইসমাইল রহমান তামিম যুক্ত হয়ে আছেন ফ্রম খিলগাঁও। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে হুসাইন মিয়া যুক্ত হয়ে আছেন। এছাড়াও আরিফের স্টোরিটা ভালো লাগলো লিখেছেন সাদিয়া সারা। এছাড়াও দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুনছি আমাদের কাছে আছেন ওলিয়া আনিশা আছেন আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে শুনছেন 96.4 স্পাইস FM লিখেছেন মোহাম্মদ সুমন। এছাড়াও দেখতে পাচ্ছি সিডিএ চট্টগ্রাম থেকে আছেন আমাদের সঙ্গে আরও এক বন্ধু। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন ওলিয়া আনিশা এবং ওকে দেখতে পাচ্ছি এমডি ওকে জুবায়ের আছেন আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি বেশ ভালো লাগলো লিখেছেন আজাদ, এই স্টোরিটা বেস্ট ছিলেন তিনি লিখেছেন আব্দুল কালাম আজাদ। এছাড়াও আছি লিখেছেন রেজাউল জান্নাত। এছাড়াও মাদারীপুর থেকে শুনছেন আমাদেরকে রাইয়ান আহমেদ, জাহিদুল ইসলাম শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাউথ আফ্রিকা থেকে যুক্ত হয়ে আছেন রাইহান হোসেন, বাগেরহাট থেকে এই মুহূর্তে যুক্ত হয়ে আছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জীবন রয়। আমি একটু জানতে চাই যে ঠিক আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে কে কে যুক্ত হয়ে আছেন, আরও স্পেসিফিকলি বললে পুরান ঢাকা থেকে কে কে যুক্ত হয়ে আছেন এবং যে ঘটনাটি আমাদের কাছে আগে বলেছেন সেই গলি আপনারা আসলে চিনেন কিনা বা সেই গলির কোনো ঘটনা আপনারা জানেন কিনা সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন। সো এই মুহূর্তে আর কথা বলবো না, চলে যাব পরবর্তী ঘটনায়। তবে জানানোর আগে আমার যেই ফেসবুক পেজ সেটাও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সেখানেও কিন্তু আপনি পুরো সপ্তাহ জুড়ে পেয়ে যাবেন বিভিন্ন হরর কন্টেন্ট। যেমন গতকাল রাতেও ঠিক একটা ফেসবুকের বলতে পারেন একটা ভিডিও আপলোড করা হয়েছে যেখানে একজন রিক্সা চালক তার সাথে ঘটে যাওয়া অলৌকিক একটা সত্য ঘটনা শেয়ার করেছেন। সো সেটা আপনি দেখে নিতে পারেন। তার জন্য যেটা করতে হবে সিম্পলি সার্চ করতে হবে RJ ANIK। আমি আবারও বলছি RJ ANIK, সেখানে গিয়ে ফলো করবেন এবং চাইলে ভিডিও যেমন দেখতে পারেন তার পাশাপাশি আপনার যে ঘটনা সেটা মেসেজে লিখে পাঠাতে পারেন। তবে আমরা প্রেফার করি আপনারা bhut964@gmail.com which is as BHOOT964@gmail.com এই ঠিকানায় আপনাদের ঘটনাগুলো লিখে অথবা ভয়েস রেকর্ডে পাঠিয়ে দিন। সো এই মুহূর্তে আর কথা বলবো না, চলে যাবো হচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot Night.
আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ থেকে ফাহিম বলছি। ঘটনাটি আমাদের এলাকার একটি মাদ্রাসায় ঘটে, যে জায়গাটির নাম আমি গোপন রাখলাম কারণ মাদ্রাসাটি অনেক সুপরিচিত। এলাকার নাম এবং মাদ্রাসার নামটা আমি গোপন রাখলাম বললে অনেকেই চিনে ফেলবেন, তাই সময় বেশি নষ্ট না করে আমি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি শুরু হয় মাদ্রাসার একজন হুজুরকে নিয়ে। হুজুর একদিন বাথরুমে যাওয়ার জন্য রাত 12টা নাগাদ ঘুম থেকে উঠলেন। বলে নেওয়া ভালো যে শিক্ষকদের এবং ছাত্রদের বাথরুম ছিল আলাদা। হুজুর খেয়াল করলেন যে ছাত্রদের ওয়াশরুমে লাইট জ্বালানো এবং কে যেন ভেতরে ছিল। হুজুর মনে করলেন কোনো ছাত্র হবে, রাত্রে প্রয়োজনের জন্য উঠেছে, তাই হুজুর ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলেন। হুজুর আবার তার নিজের রুমের বিছানায় গিয়ে বসলেন। তখন হঠাৎই হুজুর খেয়াল করে দেখলেন কে যেন অনবরত পানি ফেলছে। হুজুর মনে করলেন কোনো ছাত্র বুঝি নিচে পানি ফেলছে। পানি পড়া শব্দটি আরও বেশি গাঢ় হতে থাকলো। হুজুর এসে চেক করলেন যে কোনো ছাত্র আসলেই এরকম করছে কিনা। তিনি একটু ধমকের স্বরে ডাক দিলেন, বললেন, এই ভেতরে কে আছিস যে এত পানি ফেলছিস? তিনি তখন কোনো সাড়া পেলেন না। হুজুর আবার ধমক দিয়ে উঠলেন এবং জিজ্ঞেস করলেন ভেতরে কে আছে এবং তাড়াতাড়ি বের হতে বললেন, না হলে তার 12টা বাজাবেন, এমন করে ধমক দিচ্ছিলেন। কিন্তু পানি পড়া কোনো রকমই বন্ধ হচ্ছিল না। তাই হুজুর জোরে দরজাটা ধাক্কা দিলেন। পরেন দেখলেন দরজাটা খোলা এবং ভেতরে কেউ নেই। হুজুর ভাবলেন ভেতরে কেউ নেই, কিন্তু পানি কে ছেড়ে রেখেছে। তিনি মনে করলেন যে কোনো ছাত্র হয়তোবা ঘুমের ঘোরে এটা করে রেখেছে। হুজুর পানির কলটা বন্ধ করে লাইটটা নিভিয়ে আবার গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ যাওয়ার পর তিনি আবারও পানি পড়ার শব্দ পেতে লাগলেন। বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ দেখলেন যে পেছন দিয়ে একটি ছাত্র গেট খুলে বাইর হয়ে গেল মাদ্রাসা থেকে। তিনি তখন মনে করলেন যে ছাত্র হয়তোবা বাইরে গেছে। তিনিও ওই ছাত্রের পেছনে বাইরে গেলেন। গিয়ে দেখলেন বাইরে কোনো ছাত্রই নেই, কিন্তু হুজুর স্পষ্ট দেখেছিলেন যে একজন ছাত্র ঠিক মাদ্রাসা থেকে মাদ্রাসার বাইরে চলে গিয়েছে। মাদ্রাসার ভেতর একটা আম গাছ ছিল। বড় আম গাছটি মাদ্রাসার ঠিক মাঠের মাঝখানে ছিল। আম গাছের দিকে তিনি লক্ষ্য করে দেখলেন একটি ছাত্র সে আম গাছটিতে বসে আছে, আম গাছের একেবারে ওপরে মগ ডালে। তখন তিনি রাগ করে বললেন, কিরে, এত রাতে এইখানে এসেছিস কেন? কোনো সাড়া না পেয়ে হুজুর সামনে এগিয়ে গিয়ে দেখল কে আছে। অবাক বিষয় হলো, কিছুক্ষণ আগেই তিনি পাঞ্জাবি পরা এবং টুপি পরা একজনকে গাছে দেখেছিলেন, কারণ মাদ্রাসার বাইরে লাইটটি তখন জ্বালানো ছিল। কিন্তু গাছটির কাছে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই। এবার তিনি বেশ ভয় পেয়ে গেলেন এবং সাথে সাথে তিনি দৌড়ে মাদ্রাসার ভেতরে এসে গেটটি লাগিয়ে দিলেন। সেদিন রাত্রে তার আর কোনো সমস্যা হয়নি। সমস্যাটি হয় পরের দিন রাত্রে। ঠিক সেদিন কারেন্ট চলে গিয়েছিল। অনেক ঘর হওয়ায় হুজুর রাত্রে 12টা নাগাদ বাইরে হলেন এবং গেট খুলে বাইর হয়ে দেখলেন যে ওই আম গাছে কে যেন বসে রয়েছে এবং জোরে জোরে হাসছে। এবার তিনি তার সাথে যারা লোকজন ছিলেন অথবা যে শিক্ষকরা ছিলেন তাদেরকে ডাক দিলেন যে দেখো, আম গাছের উপরে কে যেন বসে আছে। সবাই দৌড়ে আসলো। দূরে এসে দেখলো যে সেখানে কিছুই নেই। হুজুর বললেন যে এতক্ষণ ছিল, তোমরা ঠিক আসার সাথে সাথে সেই ছাত্রটি উধাও হয়ে গেছে। সবাই ওনার কথাটা তেমন গুরুত্ব দিয়ে নিল না। উনি বাহিরেই বসে রইলেন। বাকি সবাই সবার জায়গায় আবারও চলে গেল। তিনি বসেই রইলেন। হঠাৎ তিনি দেখলেন যে কিছু একটা ওনার দিকে এগিয়ে আসছে, সাদা এবং অনেক লম্বা মতো একটা অবয়ব। ওনার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো অশরীরী কিছু, হয়তো
জিন। তখনই তিনি দোয়া দুরুদ পড়লেন এবং শরীর বন্ধ করে নিলেন। জিনিসটা দোয়া দুরুদ পড়ার সাথে সাথেই কেমন যেন উধাও হয়ে গেল। তিনি তখন সাথে সাথে মাদ্রাসার ভেতরে চলে আসেন এবং সকালে তিনি সম্পূর্ণ বিষয়টি মাদ্রাসার প্রিন্সিপালকে জানান। প্রিন্সিপাল হুজুরকে বললেন যে হ্যাঁ, এটা তো মাদ্রাসা, এখানে এমন কিছু থাকতেই পারে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমরা দেখি কি করতে পারি। প্রিন্সিপাল হুজুর আরও 4 জনকে নিয়ে মাদ্রাসা বন্ধ করার জন্য 4 কোণায় গিয়ে আজান দিলেন। আজান দেওয়ার সময় পুরো আকাশটা যেন কালো হয়ে গিয়েছিল। বোঝার বাকি ছিল না যে মাদ্রাসার ওপর আসলে কোনো কিছুর একটা ছায়া পড়েছে। আজান দিয়ে পুরো মাদ্রাসার 4 কোণা বন্ধ করা হলো। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। আজকে আমি প্রথম এই মেইলটা পাঠালাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের কাছে এই ঘটনাটি পাঠিয়েছেন ফাহিম এবং তিনি তার এলাকার একটা মাদ্রাসায় ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এবং মাদ্রাসার এবং সেই এলাকার নামটি না জানানোর পেছনের কারণ হচ্ছে ঠিক মাদ্রাসার নামই আসলে এলাকার নাম এবং তিনি চান না যে সেই এলাকা বা সেই মাদ্রাসা সম্পর্কে কেউ কিছু জানতে পারুক। দেখতে পাচ্ছি আমাদের সাথে নাবিল ওরিয়ন আছেন, লিখেছেন জি ভাই, স্টোরিটা অনেক ভালো ছিল। একা একা শুনছেন তিনি, লাইট জ্বালিয়ে লিখেছেন আফসানা ইয়াসমিন। এছাড়াও দেখতে পাচ্ছি মাহিন আছেন, লিখেছেন ভাই বিগ ফ্যান ফ্রম ঢাকা, থ্যাংক ইউ ভেরি মাচ। আল নোমান আছেন আরামবাগ থেকে, তিনি যুক্ত হয়ে আছেন। সুমন আছেন যুক্ত হয়ে এবং তিনি চট্টগ্রাম থেকে শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি মেহেদি হাসান ফরহাদ আছেন আমাদের সঙ্গে। বেশ ভালো স্টোরি ছিল, লিখেছেন হচ্ছে উজাকি আমাদেরকে লিখেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি রিশাদ যুক্ত হয়ে আছেন, অনেক সুন্দর স্টোরি লিখেছেন এবং কালিয়া যুক্ত হয়েছেন, মাসুদ আজাদ। আসলে ভাই মাদ্রাসাতে এসব স্টোরি স্বাভাবিক। এই ধরনের কোনো স্টোরি যদি আপনাদের জানা থাকে এবং আপনারা জেনে থাকেন বা আপনাদের পরিচিত কোনো মহলে শুনে থাকেন তাহলে সেটা অবশ্যই জানাবেন। আপনাদের কাছে আমি আমার একটা ছোট ঘটনা শেয়ার করতে চাই, যেটা আসলে আমি জেনেছিলাম বলতে গেলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম 2য় বর্ষে, তখন আমার একজন বন্ধু ছিলেন এবং তিনি দাবি করতেন যে তিনি অলৌকিক অনেক কিছু দেখতে পায় এবং তিনি সেটা সেন্স করতে পারে। মূলত আমরা সবাই সেই বিষয়গুলোকে সিরিয়াসলি নিতাম। তার একটা বড় কারণ হচ্ছে আমরা একজন আরেকজনকে জানতাম খুব ভালো করে, কে কতটুকু বলতে পারে বাড়িয়ে বা কমিয়ে, সেই বিষয় সম্পর্কে আমাদের ধারণা ছিল। তাই আমরা সেই বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছিলাম এবং তার সঙ্গে বিষয়টা নিয়ে অনেক বিস্তারিত কথা বলেছিলাম। বর্তমানে যদিও তিনি দেশে নেই, তবেও তার সঙ্গে আমাদের সেই বিষয়টি নিয়ে অনেক বেশি কথা হয়েছিল এবং তিনি বলেছিলেন যে ঠিক তার বয়স যখন 9 থেকে 10 বছর বা যখন থেকে সে আসলে বুঝতে শেখে, তখন থেকে আসলে তিনি বুঝতে পারতেন বা তার মনে হতো যে সে অনেক কিছু সেন্স করতে পারে। বিশেষ করে তিনি আসলে অনেক সময় কোনো ভালো ঘটনা ঘটলে বা খারাপ ঘটনা ঘটলে আগে থেকেই কিছুটা আঁচ পেত এবং সে আঁচ পাওয়ার পেছনে কারণ তার কাছে মনে হতো যে কেউ একজন তার কানের কাছে ফিস ফিস করে এসে কথা বলতো এবং সে স্পষ্ট তার কণ্ঠ শুনতে না পারলেও সে বুঝতে পারতো যে কোনো একটা মেয়ে বা কোনো একটা নারী কণ্ঠ তার কানের কাছে এসে ফিস ফিস করে তাকে কিছু একটা বলার চেষ্টা করছে এবং সেই বলা কথাগুলোই তার কাছে পরবর্তীতে সত্য হয়ে যেত। এবং একটু বলে রাখা ভালো, এই ঘটনাগুলো আসলে তার সাথে ঘটতো রাতের বেলায় বা যখন তিনি ঘুমোতে যেতেন বা ঘুম চোখ আসছে বা ঘুম ভেঙে যাবে ঠিক তার আগ মুহূর্তটাতে। তাই আমরা আসলে তার সেই ঘটনাগুলো শুনেছি এবং আমি জানি না এখনও তার সাথে তেমনটা ঘটে কিনা, তবে তিনি যখন আমাদের সাথে শেয়ার করেছিলেন তখন তেমনটা ঘটতো। এই মুহূর্তে আমাদের কাছে তেমন একটা ঘটনা আছে, সো আমি সরাসরি চলে যাব সেই ঘটনাতে। তবে তার আগে জানাতে চাই, আপনারা যারা আমার সাথে যুক্ত হয়ে আছেন অবশ্যই আমাদের যেই ফেসবুক পেজ, সেই পেজের আজকের এই ফেসবুক লাইভ ভূত নাইটের যে ফেসবুক লাইভ, সেটাকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু মহলের কাছে। শেয়ার করার জন্য সিম্পলি আপনি শেয়ার করে দিতে পারেন আপনার প্রোফাইলে কিংবা আপনার কোনো গ্রুপে, যে গ্রুপটিতে আপনি হয়তো বা খুব
অ্যাক্টিভ থাকেন। পাশাপাশি RJ অনিকের যে ফেসবুক পেজ, সিম্পলি সার্চ করবেন RJ স্পেস ANIK। আমি আবার বলছি RJ স্পেস ANIK, RJ অনিক। সেখানে 20,000 ফলোয়ারের একটা পেজ পেয়ে যাবেন। সেই পেজে ফলো করে আপনি কিন্তু মেসেজ করতে পারেন আমাকে। পুরো সপ্তাহ জুড়ে কিন্তু আমি সেখানে অ্যাক্টিভ থাকি, তাই আপনাদের যে কথা বা যে স্টোরিগুলো আপনারা পাঠাচ্ছেন সেগুলো নিয়েও কিন্তু আমি আপনাদের সঙ্গে সেখানে কথা বলতে পারবো। সো লেট না করে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন আপনাদের কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এখন আমরা আরেকটা ঘটনায়। সো এই মুহূর্তে জানাবেন ঠিক কোন ঘটনাগুলো শুনতে আপনাদের সবচাইতে বেশি ভালো লাগছে। চলে যাচ্ছে আমাদের কাছে থাকা পরবর্তী ঘটনায়। Bhoot Night. ছোটবেলা থেকেই আমি আমার নানুর কাছে বড়। আমার বাবা মা যখন মারা যান তখন আমি খুব ছোট, বলতে পারেন আমি তাদের চেহারা কখনো ঠিকভাবে বুঝতে পারিনি। আমার জ্ঞান হওয়ার আগে আমি তাদেরকে হারিয়েছি। আমার নানু ভাই আমাদেরকে যেখানে রাখতেন সেটা আসলে একটা বড় মফস্বল জায়গায় এই কারণে বলছি, তখন যখন আমরা ছিলাম তখন সেটা খুব একটা বেশি লোকালয় ছিল না, কিন্তু এখন বর্তমানে সেটা বেশ লোকালয়ে পরিণত হয়েছে। ঘটনাটা আসলে শুরু হয় এলাকার মক্তব থেকে। আমার নানু ভাই আমাকে ঠিক যখন আমার বয়স 8 থেকে 9 বছর তখন আমাকে এলাকার একটা মক্তবে নিয়ে যান। মূলত আমি বেশ দুষ্ট স্বভাবের ছিলাম দেখে আসলে আমাকে মক্তবে ভর্তি করে দেয়। এর আগে আমাকে বাসায় হুজুর দিয়ে পড়ানো হতো। মূলত আমার নানু ভাইয়ের ইচ্ছে ছিল যে আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করে একটা বড় মানুষ হব, কিন্তু পাশাপাশি আমার হাফেজি জ্ঞান থাকবে। পুরোপুরি হাফেজ না হলেও আমি অন্তত পক্ষে অনেক ইসলামিক জ্ঞান রাখবো। সেই থেকেই আসলে মক্তবে হুজুরের কাছে আমাকে খুব সকালবেলা পাঠিয়ে দেওয়া হতো। অনেক ভাই একটু বলে রাখতে চাই, যারা এলাকায় থাকেন বা মফস্বল এলাকায় থাকে তারা জানেন যে একটা এলাকায় ঠিক একটা মক্তব থাকে যেখানে প্রতিদিন সকালবেলা পুরো এলাকার বাচ্চারা সেখানকার বড় হুজুরের কাছে বা খতিবের কাছে পড়তে যান। আমাদের মক্তবটাও তেমনি খুবই প্রসিদ্ধ একটা মক্তব ছিল এবং বেশ দূর দূরান্ত থেকেই বাচ্চা কাচ্চারা সেখানে পড়তে যেত। যেটা বলছিলাম, আমাকে বাসায় এসে পড়ানোর কারণে ছোটোবেলায় আমাকে মক্তবে যেতে হয়নি, কিন্তু পরবর্তীতে আমি যখন বেশ দুষ্টমি করি তখন আমার নানু ভাই নিয়ে গিয়ে আমাকে মক্তবে ভর্তি করে দেয়। আসলে ঘটনার সূত্রপাত সেখান থেকেই। প্রথম 1-2 সপ্তাহ আমার কোনো সমস্যা হয়নি, মূলত আমি যেতে চাইতাম না। অনেক বেশি আমাকে শাসন করে তারপর মক্তবে নেওয়া হতো। এরপর একটা অদ্ভুত জিনিস সবাই লক্ষ্য করলো, সেটা হচ্ছে 2 সপ্তাহ যাওয়ার পরে আমাকে আর কেউ জোর করা প্রয়োজন পড়ে না। আমি নিজেই একই সময় ঘুম থেকে উঠে তৈরি হয়ে ঠিক মক্তবের সময় মক্তবে চলে যেতাম। এই বিষয়টাতে আমার নানু ভাই খুব খুশি হলেও আমার মামা বেশ অবাক হয়ে যান, কারণ আমি ছোটবেলা থেকেই কখনোই ইসলামিক পড়াশোনা বা এই ধরনের পড়াশোনা, সূরা কেরাত পড়াশোনার প্রতি আকৃষ্ট ছিলাম না। মূলত আমি হুজুর দেখলেই দৌড়ে পালাতাম। এই কারণে আমাকে ছোটবেলা থেকে শয়তান বলেই সবাই খ্যাপাতো বললেও ভুল হবে, আসলে আমি অনেক বেশি শয়তানিই করতাম। এলাকায় আমার প্রসিদ্ধ নাম ডাক ছিল। এলাকার ছোট বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমি গ্যাং বানানো থেকে শুরু করে সেখানে আম চুরি করা এবং অন্যান্য যতগুলো অপকর্ম ছিল, যতগুলো সেই বয়সে করা যেত, সে সব কিছুর সঙ্গে আমি কম বেশি যুক্ত ছিলাম।
আরও বাবা মা না থাকার কারণে নানু ভাই আমাকে অত্যাধিক আদর করতেন এবং আমার মামা বা আমাদের খালাদেরকে আমাকে কিছু বলার বা শাসন করার অধিকারও দিতেন না। অনেক ভাই, যেটা বলছিলাম, আমি ঠিক 2 সপ্তাহ পর থেকে নিয়মিত সকালবেলা মক্তবে যাওয়া শুরু করি। এরপরে আমার মধ্যে নাকি আরও একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমি খুব কম কথা বলতে শুরু করি, আমি সবার সাথে খুব কম মিশতে থাকি। এই জিনিসটা দেখে তখন আমার মামা বেশ অবাক হয়ে যান এবং তিনি তখন মক্তবে গিয়ে দেখার চেষ্টা করেন যে মক্তবের হুজুর কোনোভাবে অত্যাধিক শাসন করছে কিনা, যে কারণে আসলে আমার এই পরিবর্তন। কিন্তু দেখলেন তেমনটা নয়, বরঞ্চ মক্তবের ঠিক আলাদা একটা পাশে কোনায় বসে বসে আমি নিজের মতো করে কোরআন পড়ছি এবং এটি দেখে তিনি ভয়াবহ রকমের অবাক হলেন। অনেক ভাই, কেন অবাক হলেন সেটা বলছি। কারণ হচ্ছে, আমি দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারতাম না। আমার বাসায় হুজুর থাকলেও আমাকে অনেক চেষ্টা করেও কোরআন তেলাওয়াত শেখাতে পারেননি এবং বরঞ্চ আমি সেই কোরআন তেলাওয়াতগুলো যেগুলো আমাকে সূরা শেখানো হতো সেগুলো আমি বাংলায় কিংবা অন্য কোনোভাবে আমার মামাদের থেকে শুনে শুনে মুখস্থ করার বা যখন পড়া দেওয়ার প্রয়োজন পড়তো তখন মুখস্থ করে নিতাম। কিন্তু তখন নাকি আমি অনর্গল আরবিতে কোরআন তেলাওয়াত করছিলাম। এটা দেখে আমার মামা খুব ভয় পেয়ে যান এবং পরবর্তীতে তিনি আমার নানার সঙ্গে কথা বলেন এবং তিনি মনে করেন নিশ্চয়ই আমার কোনো কিছু হয়েছে, হয় হুজুর কিছু করেছেন, না হলে আমার কিছু হয়েছে। একটু অদ্ভুত শোনাতে পারে, কিন্তু এলাকায় একটা কথা, একটা রিউমার প্রসিদ্ধ ছিল, সেটা সেই হুজুরকে কেন্দ্র করে। সেটা হচ্ছে, সে হুজুরের কাছে অনেকগুলো জিন আছে এবং তিনি জিন চালান দেন এবং সেই জিন চালান দেওয়ার মাধ্যমে অনেকের উপকার করার চেষ্টা করেন। তো আমার মামা আমার তুলারাশি হওয়ার কারণেই প্রথমবারের মতো এই ভয় পেয়েছিল। পরবর্তীতে হুজুরের সঙ্গে কথা বলেন আমার নানু ভাই এবং হুজুর বলেন আমি নাকি মক্তবের 2 সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত শিখে যাই এবং পরবর্তীতে কোরআন খতমে নেমে পড়ি। এটাই ছিল হচ্ছে আমার সেই হুজুরের আমার নানু ভাইয়ের প্রতি বক্তব্য। ঘটনা অনেক ভাই এইখানেই শেষ হলে পারত। ঘটনা সবচেয়ে অদ্ভুত দিক হলো, এই সব কিছুই যে আমার চোখের সামনে ঘটছে আমি বুঝতে পারছি না তা কিন্তু না, আমি সবাই বুঝতে পারছি এবং আমার কাছে বিষয়টা অনেক সহজ মনে হচ্ছে। সবাই যখন আমাকে জিজ্ঞেস করছিল তোমাকে কিছু বলেছে কিনা, তোমাকে কোনো কিছু দ্বারা কোনো সমস্যা হচ্ছে কিনা, গা ভারী মনে হয় কিনা, আমার কাছে তেমন কোনো কিছুই মনে হচ্ছিল না। আমার মনে আছে একটা চিনি পড়া এনে আমাকে খাওয়ানো হয়েছিল, এটা ভেবে নিশ্চয়ই আমার উপরে কোনো খারাপ বা ভালো জিনের প্রভাব আছে সেই ভেবে। অনেক ভাই ভাবতে খুব অভাব লাগতে পারে, তবে মফস্বল এলাকাতে মানুষজন এভাবেই চিন্তা করে। আপনারা মনে করতে পারেন শহরে এই সময়টাতে কেউ চিন্তা করে কিনা। হ্যাঁ, সত্য কথা, আমরা এখন আর সেরকম চিন্তা করি না, কিন্তু আমার যেখানে বড় হয়ে ওঠা সেখানে এভাবেই চিন্তা করত। একদিন সকালবেলার কথা, আমার ঘুম ভেঙে যায়। আমি একটা স্বপ্ন দেখি, কোনোভাবেই আমি স্বপ্নটা মনে করতে পারছিলাম না যে আমি রাতের বেলা কী এমন স্বপ্ন দেখেছি। খুবই অদ্ভুত ধরনের একটা স্বপ্ন ছিল। আমি ঠিক মক্তবের সকালবেলা চলে যাই, গিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকি। হুট করে আমার স্বপ্নটা মনে পড়ে যায়। আমি স্বপ্নে দেখেছিলাম আমার মামা রিক্সা থেকে পড়ে তার পা ভেঙে গেছে। মক্তবের পড়াশোনা করে আমি বাড়িতে ফিরে যাই, গিয়ে শুনি পুরো পরিবার হাসপাতালে গিয়েছে, কারণ আমার মামা রিক্সা থেকে পড়ে পায়ে আঘাত পেয়েছে। ব্যাপারটা আমি কারো কাছে আর শেয়ার করিনি, আমি ব্যাপারটাকে চেপে যাই। এরপর থেকে ঘটনাটা যেন আমার সাথে রেগুলার হতে থাকে। আরেক দিনের ঘটনার কথা বলি। আমি দুপুরবেলা কখনো তেমন ঘুমোই না। স্কুল থেকে ফিরে আমি সেদিন ঘুমিয়ে পড়েছি। তখন আমার বয়স 10 বছর কিংবা তার আশেপাশে হবে। আমি তখনও তেমন বুঝতে শিখিনি বলিনি এই কারণে, কারণ তখনও ভালো মন্দের তেমন খুব একটা জ্ঞান ছিল না বলেই আমি তখন বেশ রাগারাগি করে একটা খেলনা চেয়ে তারপরে না পেয়ে রাগ করেই আসলে আমার বিছানায় ঘুমিয়ে পড়ি। আমার ঘুম যখন ভাঙে তখন প্রায় সন্ধে। আমার মাথা প্রচণ্ড তখন ভারী হয়েছিল এবং আমার মনে হচ্ছিল আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু কোনোভাবেই আমি স্বপ্নটা মনে করতে পারছিলাম না। সন্ধ্যার পরে আমি ওযু করে নামাজ পড়ে পড়তে বসতেই আমার কাছে সেই স্বপ্নটা ক্লিয়ার হয়ে যায়। আমি দেখছিলাম আমাদের দুঃসম্পর্ক একজন খালা, তিনি মারা গেছেন, তার লাশ উঠোনে রাখা
সবাই কান্নাকাটি করছে। স্বপ্নটা মনে পড়তেই আমি বেশ ভয় পেয়ে যাই, কারণ শেষবার আমি যা স্বপ্ন দেখেছিলাম তাই ঘটেছে। সেদিন রাতে আর কিছু ঘটেনি। সকাল 5টার দিকে ঘরের মধ্যে হই হট্টগোল, আমার ঘুম ভেঙে যায়। ঠিক এই মুহূর্তে আপনি যেটা ভাবছেন অনেক ভাই, সেটাই। আমি জানতে পারি আমার সেই দুঃসম্পর্কের খালা রাতের বেলায় ইন্তেকাল করেছেন। ওই ছোট সময় আমি বেশ ভয় পেয়ে যাই। এরপরে অনেকবার আমার সাথে ঘটনাটা ঘটে। কতবার ঘটে আমি ঠিক হিসেব করে রাখতে পারবো না, তবে অনেক ভাই আমি বলতে পারি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি সেই সময়ও আমার সাথে ফ্রিকোয়েন্টলি ঘটনাটা ঘটতো। 1 মাস, 2 মাস, 3 মাস পরে, কোনো নির্দিষ্ট কারোর সাথে নয়, কখনো হুট করে ঘটে যেত। অনেক ভাই ইন্টার ফার্স্ট ইয়ারের ঠিক ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেরকার সময়কার ঘটনা একটা বলি। এই ঘটনাটা আমার জীবনের অন্যতম বড় একটা ঘটনা। আমি তখন আমার পরীক্ষা নিয়ে প্রচণ্ড ব্যস্ত, এবং প্রথম 2টা পরীক্ষা প্রচণ্ড বাজে হওয়ার কারণে আমি আমার পরীক্ষা আবারও ঠিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। এটা অনেকভাবে বলে রাখি, আমি 5 ওয়াক্ত তখন নামাজ পড়তাম, এবং ওই সকালবেলা কোরআন শরীফ পড়ার অভ্যাস আমি তখনও ছাড়তে পারিনি। সেদিন আমি কোরআন শরীফ পড়ে আমি বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম। আমার পরীক্ষা ছিল 10টা থেকে। আমি ঘুম থেকে উঠি 9টা বাজে। তাড়াতাড়ি করে উঠে আমি পরীক্ষার হলে চলে যাই। পরীক্ষা দিতে দিতে হুট করে আমার কাছে মনে পড়ে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা ছিল আমার নানা ভাইকে আমি আমার নিজের হাতে কবরে নামাচ্ছি। অনেক ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, কতটা বিশ্বাসযোগ্য মনে হবে সেটাও জানি না, আমার কলম আর এগোচ্ছিল না। আমি লিখতে পারছিলাম না কিছু। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কারণ এত বছরে আমি জানি কি হতে চলেছে। আমি দ্রুত পরীক্ষা শেষ করে বাড়িতে চলে যাই। মূলত আমি সেদিন প্রায় খালি খাতা জমা দিয়ে চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখি আমার নানু ভাই শুয়ে আছেন। তার শরীর সকাল থেকে বেশ খারাপ। আমি তার হাত ধরে অনেকক্ষণ বসেছিলাম। আমি বারবার পরিবারের সবাইকে বলছিলাম যে চলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু আমার পরিবার বলছিল তিনি এখন মোটামুটি সুস্থ আছে, তাকে ডাক্তারের কাছে নেওয়ার কিছু নেই। কিন্তু আমি কোনোভাবেই বোঝাতে পারছিলাম না চলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। দুপুরের পরে নানু ভাইয়ের শরীর আরও খারাপ হতে শুরু করে। আমি জানি আমি এই নিয়তি পরিবর্তন করতে পারবো না, আমার হাতে পরিবর্তন করার কিছুই নেই। আমি অঝরে কান্না করছিলাম। আমার কান্না দেখে বাড়ির সবাই বলছিল তুমি এখন বড় হয়েছো, তুমি এখন এরকম কান্না করলে কীভাবে আবার? আর এমন কিছু হয়নি যে কান্না করার মতো। তোমার নানু ভাই এখন সুস্থ এবং শক্ত। বিকেলের ঠিক শেষ ভাগটাতে হঠাৎ করে নানু প্রচণ্ড বমি করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যায়। অনেক আমি জানি না আমার সঙ্গে কেন এরকমটা ঘটে, কেন এরকমটা ঘটেছে আমি জানি না। আমি এরকমটা চাই না আমার সাথে ঘটুক, কিন্তু এখন পর্যন্ত টিল টুডে আমার সাথে ঘটনাগুলো ঘটে। অনেক ভাই 24 জুন 2024 যখন আমি আপনাকে ঘটনাটা লিখছি তখনও আমার সাথে ঘটনাটা ঘটে। আমি সেন্স করতে পারি, এমনকি মানুষের আনন্দের খবরও সেন্স করতে পারি। ওদিনকার পরে আমি অনেক কান্নাকাটি করেছি, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেছি যেন এমনটা আমি আর কখনো কোনোভাবে স্বপ্ন না দেখি। কিন্তু আটকায়নি, এখনও চলে। এখনও মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি, এখনও মাঝে মাঝে আমার খুব প্রিয় মানুষের কোনো অমঙ্গল হতে গেলে আমি আগে জানতে পারি। কিন্তু বিশ্বাস করুন আমার কোনোভাবেই সেটাকে আটকানোর সাধ্য থাকে না। আমি যতই আটকানোর চেষ্টা করি আমি সেটাকে আটকাতে পারি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি স্টুডিওতে আসতে চাই, আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবেন। এই মুহূর্তে আমি যদিও কিছুটা পরীক্ষার চাপে ব্যস্ত আছি, ফ্রি হলে আমি নিজেই আপনাদেরকে জানাবো। আমাকে আমন্ত্রণ করলে আমি খুব খুশি হব এবং আমি নিজে এসে আপনাদেরকে সব ঘটনা বলতে চাইব। ভূত নাইট ভালো থাকুক, আর যে অনেক ভাই আপনিও ভালো থাকবেন।
আমার সাথে যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। এবং আমাদের সাথে ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম আমাদের কাছে পাঠাননি, সে কারণে আমি তার নামটা বলতে পারছি না। তবে ঠিক একটা ঘটনার কথা আমি এই ঘটনাতে যাওয়ার আগে বলেছিলাম যে আমার একজন বন্ধু তিনি আসলে দাবি করেন যে তিনি অনেক কিছু সেন্স করতে পারেন, এবং আমি বলেছিলাম যে বিষয়টাকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখেছিলাম। আমি জানি না যে এখনও সে সেন্স করতে পারে কিনা, তবে এই ঘটনার সঙ্গেও কিন্তু সেই ঘটনার অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। এবং দেখতে পাচ্ছি আমার সাথে এই মুহূর্তে মুনতাসির আছেন, তিনি বলেছেন এই রকম ঘটনা আমার সাথেও হয়েছে ভাই। সো খুবই বলা যায় যে অলৌকিক সত্য কিছু আছে যেগুলো আসলে আমাদের জানার একদম বাইরে। এই সমস্ত ঘটনাগুলো আমাদের আসলে জানার কোনো সুযোগ নেই কেন আসলে এমনটা ঘটে। ঠিক আপনার প্রিয় মানুষ বা কারো প্রিয় মানুষ মৃত্যু কিংবা অসুস্থতা কিংবা তার দুঃখ আনন্দ যদি আপনি আগে থেকে বুঝতে পারেন সেটা যে কতটা দুঃখজনক সেটা আসলে বলার বাইরে। আমি জানি না, আমি অবশ্যই অনুরোধ করব আপনাকে, আপনি আপনার নাম বলেননি, আমি আপনার মেইলের অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছি। আপনি অবশ্যই স্টুডিওতে আসবেন এবং আমার মনে হয় যে আপনার থেকে আমরা আরও বেশ অনেকগুলো স্টোরি আপনার এরকম শুনতে পাবো, এবং ঠিক কী কারণে ঘটেছে বা ঘটে এই বিষয়টা। আপনি বলছিলেন হুট করে আপনার মক্তবে ভর্তি হওয়ার পরে এমন একটা পরিবর্তন এসেছে। সো সেটা নিয়ে আসলে কখনো কোনো হুজুর কিংবা কোনো এক্সপার্ট কিছু বলেছিলেন কিনা সেটাও কিন্তু আমরা জানতে চাইব। এবং থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছি আমাদের সাথে মেহেদি হাসান ফরহাদ যুক্ত হয়ে আছেন, এমডি মাহিদ আছেন আমাদের সঙ্গে, এবং দেখতে পাচ্ছি জুনায়েদ হোসেন আছেন আমাদের সাথে। যারা দেখতে পাচ্ছি রাকিব আছেন আমাদের সাথে এবং তিনি ওমান থেকে শুনছেন। দেখতে পাচ্ছি আমার সাথে যারা আফরোজ যুক্ত হয়ে আছেন, তিনি বলছেন আপনার ভয়েস আরও একটু লাউড বাড়াতে হবে আপনাকে। আমি অবশ্যই টেকনিক্যাল টিমকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমার সাথে মাহিন যুক্ত হয়ে আছেন, দেখতে পাচ্ছি ওভি যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে ঢাকা থেকে। এছাড়াও আসসালামু আলাইকুম, আপনার ভয়েসে ঘটনা শুনতে ভালো লাগে লিখেছেন নুসরাত জাহান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফরহাদ, এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন জুনায়েদ হোসেন, তামান্না নিজান যুক্ত হয়ে আছেন, এবং এছাড়াও রাইহান যুক্ত আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা যুক্ত হয়ে আছেন। অবশ্যই অনুরোধ করছি আপনারা ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দেবেন দ্রুত, যাতে করে আমাদের যেসব বন্ধুরা আমাদেরকে শুনতে পছন্দ করেন এবং আপনাদের যেসব বন্ধুরা আমাদের সাথে থাকতে চান সেই সমস্ত বন্ধুরাও যাতে আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যেতে পারে। সো আমি একটু জানিয়ে রাখতে চাই আপনারা কীভাবে ঘটনা পাঠাবেন। আপনারাও যদি এই বন্ধুর মতো ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আমাদেরকে ইমেইল করতে হবে। আপনার ঘটনা লিখে কিংবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhut964@gmail.com, which is as bhut964@gmail.com। এই ঠিকানায় আপনি আপনার ঘটনা আমাদের কাছে লিখে পাঠাবেন, এবং চাইলে আপনি ভয়েস রেকর্ডও করতে পারেন। এছাড়াও RJ অনিকের যে ফেসবুক ভেরিফাইড পেজ, সেখানেও আপনি কিন্তু ঘটনা পাঠাতে পারেন। সিম্পলি সার্চ করতে হবে RJ, স্পেস দিয়ে লিখতে হবে ANIK। আমি আবারও বলছি RJ স্পেস ANIK, RJ অনিক, এবং সেখানে আপনি কিন্তু সার্চ করে পেয়ে যাবেন RJ অনিককে, এবং একটা 20,000 ফলোয়ারের পেজ পেয়ে যাবেন। সেই পেজে ফলো করে আপনি চাইলে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা। সো বেশি কথা বলবো না, যেটা করবো সেটা হচ্ছে আজকে আমাদের শেষ ঘটনায় চলে যাব, এবং শেষ ঘটনা যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা শেয়ার করে দেবেন দ্রুত, যাতে অন্যান্য বন্ধুরাও যুক্ত হয়ে যেতে পারে, এবং পাশাপাশি কোন ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগছে, আজকের এপিসোডটাই বা কেমন লাগছে সেটাও কিন্তু আমাদের কাছে জানাতে পারেন। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের শেষ ঘটনায়। সো টিউন করে রাখুন এবং শেয়ার করে দিন দ্রুত। ভূত নাইট।
আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আজ আমি আমার দ্বিতীয়বারের মতো ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটি আমার নিজের জীবনের, তাই পুরো ঘটনাটি আমি আপনাদেরকে বলছি। সময়টি 2020 সালের। আমি আমার ফুল ফ্যামিলি সহ এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। কোনো এক কারণে গ্রামের নাম বলছি না। প্রথমে বাসাটার বর্ণনা দিই। বাসায় শুধু 5 জন মানুষ থাকে, কিন্তু বাসাটিতে 20 জন অনায়াসে থাকতে পারবে, কারণ আগে এখানে যারা ছিল তারা জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু এখন প্রয়োজনের তাগিদে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে। মনে রাখা দরকার, বাসার সামনে একটা পুকুর ছিল এবং সেখানে ছিল অনেকগুলো বড় বড় তাল গাছ। তো সেখানে আমাদের 3 দিন থাকার কথা ছিল। প্রথম দিন বেশ সুন্দরভাবেই কাটিয়েছিলাম আমরা, কিন্তু ঘটনাটা আসলে শুরু হয় রাতের বেলায়। মধ্যরাতে টয়লেটে যাওয়ার প্রয়োজন হওয়ায় আমার এবং আমার বড় ভাইয়ের ঘুম ভেঙে যায়। গ্রামে রাতের বেলা হওয়াতে আমার চাচা এবং আমার আব্বুও আমাদের সাথে গিয়েছিলেন। টয়লেটে গিয়ে আমি এবং আমার বড় ভাই খেয়াল করি যে একটি গাছের পেছন থেকে কেমন যেন কান্নার আওয়াজ আসছে, যেন কোনো একটা মেয়ে কাঁদছে। আমরা যখন আব্বু এবং চাচাকে জিজ্ঞেস করি, তখন তারা বলে এটা নাকি শেয়াল ডাকার শব্দ, কিন্তু তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল এটা আসলে অন্য কিছু, কিন্তু তারা আমাদের জানতে দিতে চাচ্ছিল না। পরে সারা রাত আমার আর ঘুম হলো না, কানে শুধু কান্নার শব্দ। তারপর দিন আমরা সবাই গ্রামে ঘোরাঘুরি করার জন্য সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসার সামনের পুকুর পাড়ে বসেছিলাম। হঠাৎ আমার চোখ তালগাছ হয়ে গেল। তালগাছের দিকে গেল। সেখানে আমি যা দেখলাম সেটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দেখলাম তালগাছের মাথায় একটা কালো অবয়ব ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি আমার বড় ভাইকে সব খুলে বলি। সে যখন তাকায়, সেও সেই কালো অবয়বকে দেখতে পায়। তারপর আমরা আব্বুকে এবং চাচাকে সব বলি, কিন্তু তারা উপরে তাকিয়ে কিছুই দেখতে পায়নি, কিন্তু তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কিছু একটা দেখতে পেয়েছিল। পরের দিন আমরা চলে যাব রাত্রে। আমরা আড্ডা দেওয়ার সময় আব্বু চাচাদের বাড়ির মালিক আঙ্কেলের সাথে কথা বলতে বলতে শোনে। আঙ্কেল ছিলেন সেখানকার মুরব্বী, তিনি একজন মুক্তিযোদ্ধা। আমরা শুনতে পাই আঙ্কেল বলল, মুক্তিযুদ্ধের সময় থেকে নাকি এখানে অনেক মানুষকে হত্যা করা হয় এবং রাত্রে নাকি সেই মানুষদেরই কান্নার শব্দ পাওয়া যায়। তাদের বাড়ি এখনকার সবচেয়ে পুরাতন এবং তাদের বাড়ির সামনে সবচেয়ে বেশি মানুষকে মেরে এই পুকুরটিতে ফেলে দেওয়া হয়েছিল। বাসায় অন্য মানুষেরা আসলে তাদের সাথেও নাকি এমন কিছু ঘটনা ঘটে। তার মধ্যে যে ঘটনাটা সবচেয়ে কমন সেটা হলো তাল গাছের পেছন থেকে মানুষের কান্নার শব্দ এবং তাল গাছের ওপরে একটা কালো অবয়ব। তিনি আরও বলেন যে তার দাদার অনেকগুলো শত্রু ছিল, তাদের মধ্যে একজন দাদার উপরে কালো জাদু করেছিল এবং তাকে একটি শয়তান জিন দিয়ে ধরিয়ে দেয়, এবং সেই জিন এই বাসার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষকে ভয় দেখাতো যেন এই বাসায় কেউ না থাকতে পারে। তারপরের দিন আমরা সেখান থেকে চলে যাই। তারপর আর কোনো ঘটনা ঘটেনি। আঙ্কেলের মুখ থেকে শুনেছিলাম যে বাইরের মানুষ সেখানে থেকে চলে যাওয়ার পরে নাকি তাদের সাথে আর কোনো ঘটনা ঘটত না। কিন্তু বাসায় আসার পরে আমার এবং আমার ভাইয়ের প্রচণ্ড জ্বর আসে এবং আব্বু আর চাচা অসুস্থ হয়ে পড়েন। তারপর আমার নানাকে আমরা সেটা জানাই। তিনি একজন হুজুর টাইপের মানুষ ছিলেন। তিনি আমাদেরকে জমজম কূপের পানি দেন, যা তিনি হজ করতে গিয়ে নিয়ে এসেছিলেন, এবং তিনি বলেন 3 দিন পর্যন্ত তা সঠিক নিয়মে পান করতে হবে। আমরা তার কথা মতো কাজ করি, তারপর আমরা সুস্থ হয়ে যাই। আমাদের সাথে আর কিছুই তেমন ঘটেনি। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। পড়ে শোনালে খুশি হব। ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ ফাহিম, কেরানীগঞ্জ থেকে।
ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার ঘটনাটি শেয়ার করার জন্য। অনুরোধ করব অবশ্যই আপনার অন্য যদি কোনো ঘটনা থাকে তাহলে সেগুলো কিন্তু আপনি চাইলে আমাদের কাছে শেয়ার করতে পারেন। তবে আরও একটা জিনিস অনুরোধ থাকবে, সেটা হচ্ছে অবশ্যই আপনার নাম লিখে পাঠাবেন এবং সেটা সবার প্রথমে লিখবেন, কারণ শেষের দিকে নাম থাকলে যেটা হয় যে আমরা প্রথমে আপনাদের নামগুলো পড়তে পারি না। যদিও এই ঘটনাটি আমাদের কাছে মোহাম্মদ ফাহিম পাঠিয়েছেন কেরানীগঞ্জ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে ঘটনাটা শেয়ার করার জন্য। এই মুহূর্তে যে শ্রোতারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আজকের ভূত নাইট কেমন লেগেছে এবং কতটা ভয় পেয়েছেন সেটা অবশ্যই জানাবেন। কেউ আছেন যারা হচ্ছেন ভয় পেয়েও আসলে সেই ভয়ের কথাটা স্বীকার করতে চান না, আবার কেউ আছেন যারা হয়তো তেমন পরিস্থিতি আসলে তৈরি করছেন না। যেমন ধরুন এই মুহূর্তে যদি আমি আপনাকে বলি, আপনি যদি প্রচণ্ড আলোর ভেতরে বসে তারপরে মোবাইল ব্রাউজ করতে করতে আপনি আমাদেরকে শুনতে থাকেন, তখন যেটা হবে আপনার মনোযোগ যতটা ভূত নাইটের দিকে তার থেকে বেশি দেখা যাবে মনোযোগ আপনার ডাইভার্ট হয়ে অন্য কোথাও হয়তো বা ছড়িয়ে ছিটিয়ে আছে। তা যেটা করতে হবে, আপনাকে অবশ্যই ঘরের বাতি বন্ধ করে এরপরে একা নীরবে কোনো একটা জায়গায় হেডফোন হয়তো বা কানে দিয়ে কিংবা আপনার মোবাইল ফোনের স্পিকারে আপনি শুনতে পারেন ভূত নাইট। তখন দেখবেন যে আলাদাই একটা আমেজ আপনাদের কাছে কাজ করছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছেন লিবন, এছাড়াও দেখতে পাচ্ছি সায়ন যুক্ত আছেন আমাদের সাথে, এবং তিনি লিখেছেন আরও একটা গল্প চাই, আচ্ছা স্টোরি চাই তিনি লিখেছেন। আমি আলফি নারায়ণগঞ্জ থেকে আছি লিখেছেন একজন। আমি ওমান থেকে শুনছি, রাকিব লিখেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি খিলগাঁও থেকে আছেন আমাদের কাছে। এছাড়াও দেখতে পাচ্ছি জি ভাই ওয়ান মোর প্লিজ লিখেছেন, ভাইয়া ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাটোর থেকে শুনছেন আমাদের কাছে জুয়েল। নাবিল আছেন যুক্ত হয়ে। এছাড়াও দেখতে পাচ্ছি আব্দুল আজিজ আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আছেন রামপুরা থেকে শুনছেন রাইসুল ইসলাম, এবং দেখতে পাচ্ছি আমাদের সাথে রামপুরা থেকে যুক্ত হয়ে আছেন। এছাড়াও ঢাকা উদ্যান থেকে আজিজুল চৌধুরী যুক্ত হয়ে আছেন। দেখতে পাচ্ছি আমাদের কাছে জিন্নাত যারা আছেন, এবং এছাড়াও দেখতে পাচ্ছি সুমন খান সুমি আছেন আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছি ফজলে রাব্বি আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। এছাড়াও যারা আফরোজ আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন নয়ন হোসেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে পিকে বিশ্বাস আছেন যুক্ত হয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যারা যুক্ত হয়ে আছেন এবং যারা জানাচ্ছেন আপনাদের মনের যতগুলো কথা সব কিছুই। সো যেটা করতে পারেন, আপনি সিম্পলি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, এবং আমাদের যে পেজ সেই পেজে কিন্তু আপনারা সারাটা সপ্তাহ জুড়ে যুক্ত থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজের যে অ্যাড্রেসটি সেটি আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখছি, www.facebook.com/bhootnight, which is BHOOT964@gmail.com। এই ঠিকানায় কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। এছাড়াও কিন্তু আপনি আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে BHOOT964@gmail.com। আমি আবার বলছি bhoot964@gmail.com। এই ঠিকানায় আপনি আমার থেকে ঘটনা শেয়ার করে ফেলতে পারেন। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন তারা চাইলে কিন্তু আরজে অনেকের যে ফেসবুক পেজ সেখানেও চলে যেতে পারেন। সিম্পলি আপনাকে যেটা করতে হবে, লিখতে হবে আরজে স্পেস ANIK। আমি আবারও বলছি, লিখতে হবে আরজে স্পেস ANIK, তাহলে আপনি খুঁজে পাবেন আরজে অনেকের ফেসবুক পেজ। এবং সেখানে যুক্ত হয়েও কিন্তু আপনি চাইলে আপনার যে অলৌকিক ঘটনাগুলো সেগুলো কিন্তু আমাকে মেসেজ করে পাঠাতে পারছেন আরজে অনেকের পেজে। সেক্ষেত্রে অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে রাখবেন, সেক্ষেত্রে আপনার যে মেসেজটা সেটা সবার আগে শো করবে। সো অনেক অনেক ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার সাথে যুক্ত ছিলেন। এই মুহূর্তে আপনাদেরকে বিদায় জানানোর সময় এসে গেছে। সো দেখতে পাচ্ছি ঘড়ির কাটার সময় বলছে 1:38। আগামী সপ্তাহে আপনাদের জন্য একটা স্পেশাল অতিথি রাখার চেষ্টা করছি। কে সে অতিথি তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তবে অবশ্যই আমরা বলছিলাম যে একটা লাইভ আমাদের থাকবে, যেখানে হচ্ছে আমাদের গেস্টরা আসবেন এবং সেখানে তাদের মতামত জানাবেন এবং তাদের মতামত বলবেন। সো সেক্ষেত্রে আপনিও চাইলে কিন্তু গেস্ট হিসেবে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখে SFM স্পেস আপনার নাম, তারপর লোকেশন, এরপরে আপনার মোবাইল নাম্বার যেটা আপনি ব্যবহার করছেন পাঠিয়ে দিয়ে 26969 এই নাম্বারটিতে। তখন দেখবেন
যে আপনার যে ঘটনা সেই ঘটনাগুলো আমি শুনে নেব এবং তারপর আপনাকে অবশ্যই আমি জানাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা টেক্সট এসেছেন আমাদের কাছে। তিনি লিখেছেন সোনারগাঁ থেকে, সোনারগাঁ সাবা লিখেছেন আমাদের কাছে, আমার জন্ম বড় হওয়া পুরান ঢাকা লালবাগ। আমি আজিমপুর কবরস্থানের সাথে পরিচিত। অগ্রণী স্কুল থেকে এসএসসি এবং এইচএসসি তিনি করেছেন এবং তাছাড়া আমার নানা আচ্ছা তিনিও কিন্তু মেজো ভাই, তারাও কিন্তু সেখানে পড়াশোনা করেছে। এছাড়া দেখতে পাচ্ছি ভাই আমি ওয়াসিম বলছি হোস্টেলে, একটি হোস্টেল থেকে। আচ্ছা আমাদের এখানেও অনেক অলৌকিক ঘটনা খেয়াল করেছি, মনে হয় আমি ওই প্রথম গল্পের একই হোস্টেলে থাকি। খুবই ইন্টারেস্টিং। আসলে সেই হোস্টেলে আপনি থাকেন কিনা সেটা আমি আসলে বলতে পারছি না, তবে যেটা করতে পারছি সেটা হচ্ছে আপনাকে আমন্ত্রণ জানাতে পারছি। আপনি চাইলে ঠিক একইভাবে বলে রাইট ম্যাস অপশনে যাবেন, গিয়ে লিখবেন SFM, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, তারপর লোকেশন, এরপর আপনার মোবাইল নাম্বার, তারপর পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। আমাদের ভূত নাইট টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। হামিম আছেন ধানমন্ডি থেকে, তিনি লিখেছেন ভাইয়া কেমন আছেন, ঘটনাগুলো খুব ভালো লাগছে আমার। এবং আচ্ছা আমাদের অফিসে কীভাবে যেতে পারবেন সেটা জানতে চেয়েছেন। আমার খুব ইচ্ছা তিনি আমাদের অফিসে আসবেন। সো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আমাদের ফেসবুক যে পেজ 96.4 স্পাইস এফ, সেখানের অ্যাবাউট যেই সেখানে আপনি ঠিকানা পেয়ে যাবেন। যে কোনো ধরনের আপনার তথ্য জানার জন্য আপনি সেখান থেকে কিন্তু জেনে নিতে পারবেন, ঠিকানাটাও তাই। পারি চাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়ে, তিনি লিখেছেন যে হাই অনেক কেমন আছো, কালকে 12টার পর তোমাকে আর শুনতে পারিনি, অনেক কল দিয়েছিল তাই। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে যুক্ত থাকার জন্য, এবং যারা যারা এখনও যুক্ত হয়ে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আগামী সপ্তাহে আবারও আপনাদের সঙ্গে ফিরে আসবো ফেসবুক লাইভে। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং আর যে অনেকের যে পেজ ফেসবুক পেজ সেখানে যুক্ত থাকবেন। আমি বলছিলাম যে একটা স্পেশাল আছে, সেই স্পেশালটা হচ্ছে আমি কথা দিয়েছিলাম যে সমস্ত আরজেদেরকে নিয়ে 96.4 স্পাইস এফএমের বেশিরভাগ আরজেদেরকে নিয়ে একটা স্পেশাল আয়োজন করব। সে আয়োজনে নিশ্চয়ই আপনারাও যুক্ত থাকতে পারবেন। সো আপনাদের কোনো ঘটনা থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কাছে লিখে জানিয়ে দেবেন এবং সেখানে আপনারা চাইলে আপনাদের নাম্বারও মেনশন করে দিতে পারেন, যাতে করে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চাইলে সেটা সেখানে মেনশন করে দেবেন, তখন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আজকের মতো এখানে বিদায় নিতে চাই, শোয়ের একদম শেষের দিকে। দেখতে পাচ্ছি অনেকেই বলছেন যে আরেকটা পড়ার জন্য, তবে আমি সেই দিকে যাচ্ছি না, কারণ কিছু ইন্টারনাল টেকনিক্যাল ডিফল্টের কারণেই আজকে আসলে আমাদের শোটা এখানে শেষ করতে হচ্ছে। তবে আপনাদেরকে কথা দিচ্ছি পুরো সপ্তাহ জুড়ে আর যে অনেকের যে ফেসবুক পেজ, সেখান থেকে আমি আপনাদের সাথে যুক্ত থাকব। আপনাদের ঘটনাগুলো আমি সেখান থেকে কালেক্ট করে ফেলবো, ঘটনার বিষয়ে কথা বলবো এবং পাশাপাশি আগামী সপ্তাহে আরও অনেক ঘটনা নিয়ে বেশ অনেকটা সময় নিশ্চয়ই আপনাদের সাথে কাটাবো। সো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। একেবারে শেষের দিকে এসে ধন্যবাদ আজকে যারা গল্প পাঠিয়েছেন তাদের সবাইকে, এবং বিদায় বেলায় সব সময়ের মতো আসলে বলতে চাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। হয়তো এই মুহূর্তেই আপনার সাথেও ঘটতে পারে অলৌকিক কোনো সত্য ঘটনা। নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ নিজের যত্ন নেবেন। আজকের মতো এখানেই শুভ বিদায়, শুভরাত্রি।